আমাদের লাইভ শুরু হয়ে গেছে, বুঝছো? আছে। শুনতে পাইতেছো তোমরা সবাই? এই হুম শোনা হুম যায়? শোনা যায়। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল পর্বে আর কি তাহলে যাই। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমাদের মুভমেন্ট এগেইনস্ট ডাউরি সংগঠনের পক্ষ থেকে বিশেষ লাইভ টক শো হইতেছে। লাইভ টক শোর বিষয় হইতেছে আজকে সামাজিক দায়বদ্ধতা, আমাদের ভূমিকা ও সমাজ গঠন। আজকে আমাদের সাথে বিশেষ আচ্ছা। অতিথি হিসেবে আছেন প্রশান্ত প্রশান্ত কুমার বর্মন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগের, এবং আছেন ঋতু রানী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে, এবং তার সাথে আছেন অরণ্য অধিকারী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান অনুষদে পড়াশোনা করতেছেন। এবং কি আরেকজন আছেন, তিনি বিভিন্ন আর কি কারণে একটু পরে আমাদের সাথে সংযুক্ত হবেন, তিনি দুর্লভ সেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে। আর আমি আছি সঞ্চালনার দায়িত্বে খোকন বর্মন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগে। তো আমরা তাহলে আজকে আমাদের পর্ব শুরু করি নাকি? একদম। অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি আজকে আর কি আমাদের মূল প্রশ্নের আর কি শুরুর প্রথম প্রশ্নটা আমি করতে চাইতেছি, ঋতু রানীকে দিয়ে শুরু করতে চাই। তো ঋতু রানী, আপনি কি শুনতে পাইতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি একদম। আচ্ছা, ঠিক আছে। আজকে আসলে আমরা কথায় কথায় বলি যে সমাজের প্রতি দায়িত্ব আমাদের। আসলে আপনি কি মনে করেন, একজন নাগরিক হিসেবে আমাদের সমাজের প্রতি কি কি দায়িত্ব থাকা উচিত? আহ, আসলে এটা আমি যদি বলি যে সমাজের প্রতি দায়িত্বটা আসলে কি, এটা একদম সহজভাবে বলতে গেলে যে সমাজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, এই মূল্যবোধটুকু বা এই নীতিবোধটুকু ধারণ করতে পারাটা এবং সেই অনুযায়ী কাজ করাটাই আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতাকে আহ মানে আমরা সেটা প্রকাশ করি যে একটা সমাজের জন্য যে আমরা এই কাজটা করবো, এই কাজটা করলে আসলে সমাজ কতটা উপকৃত হবে বা এই কাজটা করলে সমাজে কি কি ক্ষতি হতে পারে। তো সেই কাজটা এড়িয়ে চলা এবং ভালো কাজগুলো হচ্ছে ধারণ করে সমাজের জন্য ভালো কিছু করা, এটাই আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা বোঝায়। ধন্যবাদ আপনার মতামত রাখার জন্য। তো এরপরে আমি পরবর্তী প্রশ্ন অরণ্য অধিকারীর কাছে যাইতেছি। একই প্রশ্ন আমি অরণ্য অধিকারী করব। আসলে অরণ্য অধিকারী, আপনি আমাদের সমাজের প্রতি দায়িত্ব, একজন নাগরিক হিসেবে আমাদের সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য বলে আপনি কি মনে করেন? অরণ্য ঠিক শুনতে অধিকারী, পাচ্ছি। আপনি কি শুনতে পাইতেছেন আমার? হ্যাঁ, এখন বল। শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়। হ্যাঁ, বলতেছি কি, আসলে আপনি আমাদের সমাজের দায়িত্ব বা একজন নাগরিক হিসেবে সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য বলতে কি বুঝেন, এবং কি আপনার মতামত এই নিয়ে কি হতে পারে আপনার? আপনি একটু যদি বলতেন। আসলে এই বিষয় ধরতে গেলে আমাদের শিক্ষিত সমাজ, আমাদের সমাজের সমাজ। এখন এই শিক্ষিত সমাজ যদি এই বিষয়ে যে আমরা যেমন আমাদের রিসেন্ট দেখতেছি অনেক ছেলে পেলে পড়াশোনা করছে না বা অন্যান্য বিষয়ে যেমন নেশা আসক্ত হচ্ছে বা এই যেমন ধরো যে গেমের প্রতি বর্তমানে ইদানিং দেখছি গেমের প্রতি খুবই আসক্ত হচ্ছে। এই কাজ করতে হবে শিক্ষিত সমাজকেই। আমাদের যারা মূলত এই যে যেমন আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পুরো স্টুডেন্ট বা আদার্স উদ্যোগ নেয়। তো আমরা সাউন্ড ক্লিয়ার না মনে হয়। আছে হ্যাঁ, 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 অরণ্য আমার অধিকারী, এখানে, আপনি কি শুনতে পাইতেছেন অরণ্য অধিকারী? হ্যাঁ, আমার এখানে তো নেট করো। হুম, আচ্ছা, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করতে পারেন অরণ্য অধিকারী। অরণ্য অধিকারী, আপনি কি শুনতে পাইতেছেন? হ্যালো? হ্যালো, অরণ্য অধিকারী, আপনি কি? ও, প্রবলেম আমি নেক্সট বলতে প্রবলেম কোথায় একটু
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে তাহলে আমরা প্রশান্ত কুমার বর্মনের কাছে যাইতেছি। আপনি তাহলে অরণ্য থেকে আপনি পরে স্পেস পাবেন, সমস্যা নাই। প্রশান্ত কুমার বর্মন, আপনি কি শুনতে পাইতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, একই প্রশ্ন আর কি আপনার কাছে আমি জানতে চাইতেছি যে আসলে আপনি একজন নাগরিক হিসেবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য বলতে আপনি কি মনে করেন? আচ্ছা, আমি প্রথমেই শুরু করি হচ্ছে স্বেচ্ছাসেবক বিষয়, এই কথাটার উপর ডিপেন্ড করে। আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে আহ, অনেক স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছে। তো সেই সংগঠনে ম্যাক্সিমাম কাজ করেন তরুণেরা, তরুণ তরুণী থেকে শুরু করে যারা ছাত্র ছাত্রী লেভেলের আর কি, তারাই বেশিরভাগ সেই কাজগুলো করে থাকেন। তো সেখানে তারা আসলে কি করেন? আমরা যদি দেখি, একজন মানে গরিব গরিব মানুষ থেকে শুরু করে সমাজের যত রকম মানে খারাপ কোনো কিছু আছে, সেগুলো থেকে ভালোর দিকে নিয়ে আসার জন্য যত কাজ করা হয়, সেইগুলোই কিন্তু সামাজিক সংগঠন থেকে শুরু করে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো করে থাকে। তো আমি এই জন্য এক কথায় বলতে চাই যে আসলে সমাজের প্রতি যদি বলি যে দায়িত্ব, তাহলে আমরা সমাজকে মানে খারাপের থেকে ভালোর দিকে তুলে নিয়ে আসার জন্য যেগুলো আমরা করে থাকি, সবগুলোই আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। হ্যাঁ, প্রশান্ত কুমার বর্মন, আপনি কি শুনতে পাইতেছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, আমার ঠিক, আমার কথা ধন্যবাদ শোনা আপনার গেছে? মূল্যবান। হ্যাঁ হ্যাঁ, গেছে। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো এরপরে আমি পরবর্তী প্রশ্ন যাইতেছি ঋতু রানীর কাছে। ঋতু রানী, আপনি শুনতে পাইতেছেন? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, তো আপনার কাছে আমি পরবর্তী প্রশ্নটা আপনার কাছে যাইতেছি। আসলে আমাদের আজকের সমাজে তরুণগুলো কি বা তরুণ প্রজন্ম কি সত্যি সমাজ নিয়ে চিন্তা ভাবনা করে, নাকি তারা নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে? আপনার কি মনে হয় এটা নিয়ে? আম, আসলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যে তরুণদের যে অবস্থানটা, এটা দেখতে গেলে এক কথা আসলে প্রকাশ করা যাবে না যে তারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করছে নাকি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছে। সেক্ষেত্রে বলা যায় যে ক্যারিয়ার নিয়ে আহ, একটা মানুষের ফিউচার প্ল্যান সবারই থাকে। কারণ নিজের একটা আর্থিক স্টেবিলিটি নিয়ে আসার জন্য সবাইকে সেই হিসেবে কাজ করতে হয়। এবার এখানে যদি আমাদের সরকার বা রাষ্ট্র যদি আমাদের সেই নিশ্চয়তাটা দিতে না পারে যে আমার ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল ভাবে আমি হচ্ছে স্টেবল হতে পারবো, তারপর তো আমি দেশ নিয়ে ভাববো। দেশ নিয়ে চিন্তা করার বিষয়টা আসলে আসে যে আগে নিজের ক্ষুধা নিবারণ করতে হবে, তারপর আমি হচ্ছে আমার বিলাসী বা অন্যান্য কাজ করতে পারবো। তো সেই হিসেবে দেখতে গেলে যে বর্তমান তরুণ প্রজন্ম দেখা যাচ্ছে যে নিজের ক্যারিয়ার দিকে বেশি ফোকাস করছে, এবং খুব স্বাভাবিকভাবেই। কারণ আমি যখন ঠিক থাকবো, আমার পারিপার্শ্বিক অবস্থা আমি যখন ঠিক রাখতে পারবো, তখনই আমি আমার দেশকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো, আমার দেশের জন্য কিছু করতে পারবো। এমন না যে বর্তমান তরুণ প্রজন্ম দেশ নিয়ে কিছু করছে না। আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি যেটাকে বলা হচ্ছে প্রজন্ম, তারা প্রচন্ড মানে দেশের যেই বিগত যে আমরা আন্দোলনগুলো দেখলাম, সেখানে কিন্তু তারা অভূতপূর্ব মানে অবদান রেখেছে। তো সেই ক্ষেত্রে তারা দেশের জন্য কিছু করছে, কিন্তু তার পরবর্তীতে তাদেরকে সেই আবার নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে এখন বেশিরভাগ তরুণ বিদেশগামী হচ্ছে, বা বিদেশে যাবে একটা ভালো চাকরির আশায়, বা হচ্ছে একটা ভালো স্টেটাসের আশা, যেটা হয়তো বাংলাদেশে তারা পাচ্ছে না। এবং এটার পিছনে যে তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের অভাব, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, এ- এগুলো কারণেই হচ্ছে বর্তমানে দেখা যায় যে তরুণ প্রজন্ম বেশিরভাগই হচ্ছে ক্যারিয়ার নিয়ে সচেতন হচ্ছে। এবং দেশপ্রেমের ব্যাপারটা আসলে ক্যারিয়ার সচেতনতার পরে আসতেছে, ক্যারিয়ার সচেতনতার আগে আসতেছে না। তো এই ব্যাপারে আমি বলবো যে বর্তমানের যেই আহ, মানে সমীক্ষা দেখা যায়, সেখানে দেখা যায় যে 40 থেকে প্রায় 72% বর্তমানে তরুণ প্রজন্ম বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, বা যে কোনো সুযোগ পেলেই তারা বাইরে যেতে চায়। তো এই ক্ষেত্রে সমাজের জন্য বা দেশের জন্য ভূমিকা আসলে একটু ক্যারিয়ারের থেকে একটু কমই হচ্ছে, এবং এটা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ ঋতু রানী, আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আপনার এরপরে আমরা আর কি পরবর্তী প্রশ্ন অরণ্য অধিকারীর কাছে যাইতেছি। অরণ্য অধিকারী, আপনি কি শুনতে পাইতেছেন আমাকে? হ্যাঁ, শোনা বলছি। হ্যাঁ,
অন্যদিকে এরপরে প্রশ্নটা আপনার কাছে যেটা রাখবো যে আসলে আমরা কি শুধু ফেসবুকে প্রতিবাদ করি বা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করি, নাকি বাস্তব সমাজের জন্য আমাদের কিছু পরিবর্তন করা দরকার? আপনি কি মনে করেন এটা বিষয়ে? বিষয়টা বলতে গেলে শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলে মূলত আমাদের দায়িত্ব, পাশাপাশি আমাদের কাজ করতে হয়, অনেক কাজ আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। বাস্তব উদ্যোগই মূলত ধীরে ধীরে বড় পরিবর্তন করতে পারে। যেমন আমরা কিন্তু অনেকে দেখি যে শুধু ফেসবুকে পোস্ট করে মনে করে যে আমাদের দায়িত্ব শেষ, আসলে কি সেটা না। আমাদের বাস্তব পরিস্থিতিতে আমাদের at first এর মধ্যে পরিবর্তন আনতে হবে। দেন আমার ছোট ভাই, ছোট ভাই, আমার জ্যাঠাতো ভাই, এদের মধ্যে পরিবর্তন সে নিচে আরো বাধার ব্যক্তি আরো দুজনের মধ্যে নিচে তার পরিবর্তন আনতে পারবে। মূলত এইভাবে আমাদের পরিবর্তনটা আনা উচিত আমি বলে মনে করি। ধন্যবাদ অরণ্য অধিকারী আপনার মন্তব্য রাখার জন্য। পরবর্তীতে আপনার কাছে আবার আসবো। তো এর প্রতি প্রশ্ন আমি প্রশান্ত কুমার বর্মনের কাছে যাবো। প্রশান্ত কুমার, আপনি শুনতে পাইতেছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ। তো এরপরে প্রশ্নটা আপনাকে করি যে আসলে আপনি আপনি যদি ধরেন যে দেখেন সমাজে একজন অসচেতন ব্যক্তি কিংবা খারাপ দিকে ধাবিত হইতেছে, তো আপনি তাকে কিভাবে আর কি সচেতন করবেন, বা কি আপনার কি মনে হয় আপনি কি করলে উনি ভালো পথে আসবে বা ভালো দিকে ধাবিত হবে? ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমি এই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছেন আপনি। তো এই প্রশ্নের উত্তর যদি আমি ভাবি, তো একটা মানুষকে একটা মানুষ অসচেতন মানে হতেই পারে, এটা স্বাভাবিক। আমাদের পারিপার্শ্বিক যে যে সমাজ সমাজ ব্যবস্থা, তো সেই জায়গায় আমাদের বিভিন্ন মাদকদ্রব্য থেকে শুরু করে আমাদের বিভিন্ন সামাজিক ব্যাধি রয়েছে। তো সেগুলো থেকে আহ, মানে সেগুলোর দিকে ধাবিত মানুষ খুব সহজেই হতে পারে। বিশেষ করে আমরা যদি দেখি আমাদের বর্তমান শিশু থেকে শুরু করে অনেকেই সেই দিকগুলোতে ধাবিত হচ্ছে বেশি। তো সেখান থেকে আসলে মানুষকে আমরা কিভাবে সচেতন করে তুলবো, সেটাই হচ্ছে আসল বিষয়। তো সেখানে আমরা অবশ্যই যারা অসচেতনতার দিকে চলে যাবে, ধাবিত হয়ে যাবে, তো আমাদের উচিত তাদেরকে কাউন্সিল করা। তো আমরা যদি ডিরেক্ট তাদেরকে হচ্ছে জোর জবরদস্তি করি যে আসলে এটা করা যাবে না, এবং কি মানে যেটা আগে গ্রামে হতো যে দেখা যায় যে যেহেতু যে কোনো কিছু করলে তাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করা হতো, তাকে সবার সামনে খুব লাঞ্ছিত করা হতো। তো আমরা আমার মতে সেগুলো থেকে, যেহেতু এখন সভ্য সমাজ ব্যবস্থা ধীরে ধীরে আমরা ধাবিত হচ্ছে ওইদিকে, তো সেক্ষেত্রে আমার মতে হচ্ছে কাউন্সিলের বিষয়টা যদি এখানে নিয়ে আসা হয়, তাদেরকে আসলে বোঝানো হয়, তাদেরকে সময় দেওয়া হয়, সেই সেই বিষয়ের যত নেগেটিভ চিন্তা ধারণা সেগুলো যদি তাকে বোঝানো হয়, তাকে দেখানো হয়, আশা করা যায় সেগুলো আমরা খুব সহজে সচেতন করে তুলতে পারবো সেই বিষয় থেকে। ধন্যবাদ। ধন্যবাদ প্রশান্ত কুমার বর্মন আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আসলে আমাদের প্রয়োজন অনেক। আমাদের সমাজে আমরা দেখি প্রতিনিয়ত যে অনেক শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকল ব্যক্তি বর্তমান অনেক আর কি খারাপ দিকে ধাবিত হইতেছে। তো এই দিক দিয়ে আসলে আমাদের সচেতনতা করা প্রয়োজন, আমাদের প্রত্যেক এলাকায় মহল্লা শুরু করা প্রয়োজন। তো আশা করি সেটা সামনে হবে। তো এরপরে আপনি যে পরবর্তী প্রশ্ন আমি ঋতু রানীর কাছে যাইতেছি। ঋতু রানী, আপনি শুনতে পাইতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ। তো এরপরে আমরা আসি আর কি আমাদের সমাজে যে যৌতুক বর্তমান যে হিসাবে আর কি আমাদের সমাজে যৌতুক প্রচলিত আছে এবং চলতেই আছে, এই একটা খারাপ বা কুপ্রথা। তো এই কুপ্রথা নিয়ে আমরা পরবর্তী ইয়াটা চাইতেছি, প্রশ্নটা আপনার কাছে, যে উপহারের নাম দিয়ে গোপনে যৌতুক নেওয়ার যে প্রথা এখনো আছে আমাদের মাঝে, এটা বন্ধের আপনি সহজ উপায় কি মনে করেন? আপনার কাছে এটা কি মনে হয় যে যৌতুকের নামে উপহার নেওয়া হয়? এখন আমাদের সমাজে আসলে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, আমি যেহেতু রাজশাহীতে এসেছি, তো এখানে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রেক্ষিতে আমি এখানে অনেক ধরনের মানুষের সাথে মিশেছি। যে দক্ষিণবঙ্গের অনেকে আছে যারা হয়তো আমাদের উত্তরবঙ্গের এই বিপুল পরিমাণ যৌতুকের কথা শুনে এক প্রকার মাথায় হাত, যে এত পরিমাণ যৌতুক আসলে দেওয়া যায় বা মানে দেওয়া হয়, এটা সেটা জানতোই না তারা।
তো আমাদের উত্তরবঙ্গে এই যে বিপুল পরিমাণে একটা যৌতুক নেওয়া হয়, এটা প্রচন্ড রকমের একটা সামাজিক কি বলবো একটা ক্যান্সারের মতো, যেটার বিরুদ্ধে আসলে মাঠ পর্যায়ে হচ্ছে সামনাসামনি আসলে আমরা সেরকম আন্দোলন হয়তো এখন দেখা যায় না। আমাদের সমাজে যেমন বেড়ে যাচ্ছে হচ্ছে ধর্ষণ, তো সেটার বিরুদ্ধে যেভাবে মানুষ মুখ খুলছে বা প্রতিবাদ করছে, আসলে যৌতুকটা একটা নীরব ঘাতক, একটা আপনি নীরবে হচ্ছে সমাজটাকে শেষ করে দিচ্ছে। তো সেই ব্যাপারে আসলে সামনাসামনি এরকম কোনো প্রতিবাদ হয় না। এবং বর্তমানে আমাদের উত্তরবঙ্গে এটা খুবই একটা প্রচলিত কথা বা ব্যাপার হচ্ছে যে আহ উপহার হিসেবে যৌতুক নেওয়া, মানে একজন উচ্চ শিক্ষিত মানুষ যে একজন সমাজের আইডল হতে পারতো বা পারে, সে হচ্ছে বিয়ের সময় এত পরিমাণ যৌতুক নিচ্ছে, যেটা হচ্ছে অন্য একজন দরিদ্র মানুষ স্বাভাবিকভাবে মনে করে যে একজন এত বড় অফিসার যখন এত টাকা 20 লাখ টাকা 25 লাখ টাকা যৌতুক নিচ্ছে, তখন আমি কেন 2 লাখ টাকা দাবি রাখতে পারবো না, সেটা নিচ্ছে তাও আবার উপহারের প্রেক্ষিতে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে এটা বন্ধের সহজ উপায় প্রথমত ব্যক্তি সচেতনতা আসে, যে আমি একজন সমাজের আমি একজন সমাজের সচেতন নাগরিক, সেই হিসেবে আমার প্রথমেই একটা নীতিবোধ কাজ করবে যে আমার আসলে এত পরিমাণ যৌতুক নেওয়া বা এটা কি আমি নিচ্ছি, এটা কি ঠিক না বেঠিক, সেই ব্যাপারটা ভেবে দেখা। তো এক্ষেত্রে দেখা যায় যে নীতিবোধটা কাজ করছে না, মানে ব্যক্তি সচেতনতা এখানে ফেল করেছে। তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, যে এই যৌতুকটা বন্ধ করার, যে উপহার সামগ্রীর বদলে। তো একজন সরকারি কর্মকর্তা কিংবা হচ্ছে বড় পদে যে চাকরি করে কিংবা আহ, যারা হচ্ছে গরিব, তারাও যৌতুক নিচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি আহ মানে যে কনের কাছ থেকে যৌতুক নিচ্ছে তাদেরকেও সচেতন হতে হবে যে আপনি আমার কাছ থেকে যৌতুক নিচ্ছেন, মানে আমি মুখের ওপরে আপনাকে না বলার সেই ক্ষমতাটা রাখবো, যে যেখানে যৌতুক নেওয়া হবে সেখানে আমি যেতে পারবো না বা সেই পরিবারে আমি বিয়ে করতে পারবো না। এক্ষেত্রে প্রথমে এটা হতে পারে। এবং যদি আপনার পর্যায়ে বা হচ্ছে পদ বিবেচনায় করা যেতে পারে যে একজন যদি সরকারি কর্মকর্তা বা বড় কর্মচারী যদি যৌতুক নেয় ক্ষেত্রে, তাহলে সেটা যদি প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের স্টেপ নেয়, যেমন আমার প্রতিষ্ঠানে হচ্ছে ইনি কাজ করছেন, ইনি দেখলাম যে উনি বিয়েতে এত পরিমাণ যৌতুক নিয়েছে, সেখান থেকে আমি আমার এই প্রতিষ্ঠান থেকে যদি তার বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নিতে পারি, কিংবা তাকে সামাজিকভাবে কোণঠাসা করে রাখতে পারি, কিংবা তার মধ্যে এই ধরনের একটা নীতিবোধ বা হচ্ছে তাকে সচেতনতামূলক কোনো বার্তা পৌঁছে দিতে পারি, বা তাকে বোঝাতে পারি যে এটা আসলে খুব খারাপ ব্যাপার, কিংবা এটা সমাজে একটা খারাপ প্রভাব সৃষ্টি করছে, এবং যাকে মানে যারা তাকে আইডল হিসেবে দেখছিল তাদের মধ্যে এই খারাপ ব্যাপারটা ছড়িয়ে পড়ছে। তো এই ব্যাপারটা যদি আমি ভালোভাবে বোঝাতে পারি এবং কোনো ধরনের যদি সোশ্যাল স্টেপ কিংবা তার প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের স্টেপ নেওয়া হয়, এবং সর্বোপরি আমাদের হচ্ছে দেশে আইন ব্যবস্থা রয়েছে সেখান থেকে যদি কোনো ধরনের স্টেপ নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এবং সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসচেতনতা, মানে প্রত্যেক ব্যক্তিকেই এটা প্রতিবাদ করার ক্ষমতা রাখতে হবে। যার সাথে বিয়ে হচ্ছে, আমি মেয়ে বলে আমি আমার যে বিয়ে করতে আসবে তাকে আমি মুখের ওপর বলতে পারবো না যে আপনি যৌতুক নিবেন দেখে আমি বিয়ে করতে পারবো না। এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসে নিজেদেরকে সচেতন করতে হবে এবং সমাজের প্রতিটা মানুষকে এই বিষয়টা বোঝানো, এবং যে যৌতুক নিচ্ছে উপহারের নাম করেও তাকে হচ্ছে কোণঠাসা করে রাখার ব্যাপারটাও একটা কার্যকরী পদক্ষেপ হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ ঋতু রানী, আপনাকে সুন্দর একটা বাস্তব চিত্র তুলে ধরার জন্য। আপনার মতামত গুলো অবশ্যই যৌক্তিক, কারণ আমাদের বর্তমান সমাজে যেটা আর কি দীর্ঘায়িত হইতেছে বা এবং কি দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে চলে আসে যৌতুক প্রথাটা, এটা আসলে আমাদের সমাজের যারা উচ্চ শিক্ষিত এবং যারা আমাদের সমাজে আইডল হইতে পারতো এবং কি ভালো চাকরি করে জব করে বড় ধরনের, তারা যদি এই যৌতুক ছাড়া যদি বিয়ে করতো, এটা কিন্তু আমাদের সমাজে একটা ভালো প্রভাব ফেলতো এবং কি তিনি একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত, এবং ওনাকে দেখে বাকি মানুষগুলো শিখতে পারতো যে বাকি আসলে আমাদের মানুষজন যৌতুক অনুপ্রাণিত দেওয়া, হতে পারতো। হ্যাঁ হ্যাঁ, অনুপ্রাণিত হইতো। তো এটা আসলে আমাদের সমাজের প্রয়োজন, যারা আর কি উচ্চ শ্রেণীর বা কর্মকর্তা চাকরিজীবী তাদের এটা করা অবশ্যই প্রয়োজন। তো ধন্যবাদ ঋতুরানী, আপনার এর পরবর্তীতে আপনার কাছে আবার আসবো। তো এর পরবর্তী প্রশ্ন আমি অরণ্য অধিকারীর কাছে যাব। অরণ্য অধিকারী, আপনি কি শুনতে পাইতেছেন আমাকে? জি বলতে পারেন। তো এর আগে একটু শুধু আমি ইয়া করি যে আমাদের কমেন্টে আর কি কমেন্ট করছেন যে বিদ্যুৎ চন্দ্র মন্ডল দাদা, যে আপনাদের সাথে অ্যাড হবো কিভাবে দাদা? আসলে আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য বা আপনি যদি আমাদের সাথে টকশো করতে চান, তো আপনারা অবশ্যই আমাদের পেজে নক দিয়ে থাকবেন। আর পাশাপাশি আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মন্তব্য করতে পারেন, যেটা আমরা আর কি লাইভে সরাসরি শো করাবো, এবং কি আপনাদের যৌক্তিক কমেন্টের এবং কি আপনাদের যা মতামত থাকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বিদ্যুৎ চন্দ্র মন্ডল দাদাকে। তো
তো এর পরবর্তীতে আমি অরণ্য অধিকারী আপনার কাছে ফিরে আসি। তো আপনার কাছে যে প্রশ্নটা অরণ্য অধিকারী, যে শিক্ষিত পরিবারে কেন যৌতুক লেনদেন হয়, এটা আপনি কি মনে করেন যে আসলে আমাদের শিক্ষিত পরিবারে, উচ্চ শিক্ষিত পরিবারগুলোতে কেন এখনো যৌতুক প্রথাটা চলে আসছে, এবং কি এটা কেন এখনো তারা আর কি চর্চা করে? আপনার মতামত কি মনে করেন এই বিষয়ে? বাস্তব কথা বলতে গেলে হওয়া আর কষ্ট আলাদা জিনিস, বুঝছেন? বলতে গেলে অনেক বিষয় আছে, যেমন সামাজিক চাপ, ধরেন যে বা ধরেন যে এবং পুরোনো অনেক আমাদের আগে যেমন বলা যায়, তারা আহ, কিছু থাকে এরকম বিষয় বুঝে থাকি পুরোপুরি শিক্ষিত আর প্রশিক্ষিত। আমি এই বিষয়ে বলছি যে আমাদের সমাজে এখনো অনেক ভূমিকা আছে শিক্ষিত, ঠিক আছে, আমি মানতেছি অনেক থেকে আছে, তো যারা মূলত তারা এই বিষয়ে পদক্ষেপ নিতে যারা শুধু শিক্ষিত, তারা শিক্ষিত হয়েছি, আমার বাবা আমার এত টাকা ঢালছে, আমি এত এত টাকা খরচ করে পড়াশোনা করছি, তাহলে আমি কেন যৌতুক নিব? বুঝাচ্ছি এইখানে মূলত এই প্রশিক্ষিত অনেক শিক্ষিত মানুষ। যেমন আমি আমার বাড়ির পাশে কথাই বলি, আমার বাড়ির সেই 27 লাখ 28 ছেলে কিন্তু শিক্ষিত, তার ছেলে শিক্ষিত, বুঝেন? এখানে আসলে এইখানে একটা মন মানসিক বিষয় আছে, যেটা তো এটা একটা বিষয় আছে, টাকা নিচ্ছে পুরো ফ্যামিলি, বাবা ভাই, এমনকি ভাই বলেন বোন বলেন, তাদের ফ্যামিলি হচ্ছে শিক্ষিত, কিন্তু তাদের যে আমার মেয়ে, যদি আমার মেয়েকে যদি আমি 10 থেকে 12 লাখ টাকা দিয়ে বিয়ে দিই, তাহলে আমি আমার ছেলের বিয়েতে কেন প্রত্যেক সাথে জানিয়ে দেবো না? আমি চেষ্টা করতেছি যে আসলে শিক্ষিত আছে আলাদা মানুষকে শিক্ষিত করতে হবে, আর এখানে অশিক্ষিত থেকে এখন যদি মন কম থাকে, যেমন বিষয়টা বললাম আগে যে আমার 10 লাখ টাকা দিয়ে আমি আমার ছেলের পিছনে প্রায় শিক্ষিত করছি, চাকরি নিয়ে দিচ্ছি 20 লাখের মতো, 30 লাখ কেন নিবো না? এখানে বিষয়টা মূলত বোঝাচ্ছে। এই এই আমাদের যেভাবে বের হয়ে আসতে হবে, আর বের হয়ে আসতে গেলে অবশ্যই আমাদের পাড়া প্রতিবেশীদের কাপড় দেখা সম্ভবত আমাদের নিজেদেরই নিতে হবে, এবং কি শিক্ষিত পরিবারের যদি মনে করি নিজেদের মন মানসিকতা আমাদের। হ্যাঁ, অরণ্য অধিকারী, আপনি কি শুনতে পাইতেছেন আমাকে? জি, ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আসলে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, একটা প্রতিশোধ পরায়ণ মনোভাব, যে আমি আমার মেয়েকে এত টাকা যৌতুক দিয়ে বিয়ে দিছি, তাহলে আমি আমার ছেলের বিয়েতে কেন নিব না? আসলে এই প্রতিশোধ পরায়ণ মনোভাব যদি আমাদের পরিবর্তন না হয় এবং আমাদের মানবিকতা যদি জাগ্রত না হয়, আসলে এই প্রথাটা আর কি সহজে দূর করা সম্ভব না। তো আশা রাখবো আপনার মন্তব্য বা আপনার যৌক্তিক কথা শুনে অনেকে অনুপ্রাণিত হবে এবং যৌতুকের বিরুদ্ধে আওয়াজ তুলবে। তো ধন্যবাদ। তো এরপরে আমরা পরবর্তী প্রশ্ন আসতেছি প্রশান্ত কুমার বর্মনের কাছে। প্রশান্ত কুমার বর্মন, আপনি কি আমাকে শুনতে পাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ। তো আসলে আপনার কাছে যে প্রশ্নটা রাখবো এখন, যে আপনি আর কি যৌতুক প্রথার বিরুদ্ধে তরুণ সমাজ এবং তরুণ প্রজন্ম তাদের ব্যক্তিগতভাবে কি করা উচিত, যে আসলে যৌতুকের বিরুদ্ধে তরুণ প্রজন্ম কি করতে পারে ব্যক্তিগতভাবে, আপনি কি মনে করেন? যৌতুক, যেহেতু যৌতুকের টপিক নিয়ে কথা হচ্ছে, এখানে এখানে উপস্থিত আরো দুইজন বক্তা অনেক কিছু বললেন, বিভিন্ন বিষয় তুলে ধরলেন।
তো আমাকে যে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে তরুণেরা ব্যক্তিগতভাবে পদক্ষেপ কি কি নিতে পারে। আচ্ছা, তরুণ হুম, সমাজ হুম, হুম। যদি বলি, আমরা আমি যে আজকে যে প্ল্যাটফর্মে কথা বলতেছি, এটাই একটা হচ্ছে মানে মানে এইসবের বিরুদ্ধে যে কাজ করে এরকম একটা প্ল্যাটফর্ম। সেখানে দেখতেছি আমি এতদিন থেকে মানে আপনাদের যে কার্যক্রমগুলো দেখে আসতেছি, সেখানে কিন্তু অনেক মেয়ে এবং কি ছেলে যারা হচ্ছে এখনো পড়াশোনা করতেছে, যাদেরকেই আসলে আমরা তরুণ বা তরুণী বলে থাকি। তো তারাই কিন্তু কাজ করতেছেন। তো আমরা যদি এর বিরুদ্ধে মানে তরুণদের ভাবনা নিয়ে আসি, তাহলে অবশ্যই সচেতনতামূলক বিষয়গুলো আমাদের হচ্ছে বর্তমান গ্রামে যেহেতু আমাদের এটা বেশি হচ্ছে, এবং কি শিক্ষিত সমাজে এটা হচ্ছে মানে খুব বড় আকারে ধারণ করছে, যে দেখা যাচ্ছে সেটার পরিমাণটা অনেক বেশি হয়। কিন্তু আরেক দিক দিক আরেক দিক যদি আমি ভাবি, তো সেক্ষেত্রে দেখা যায় যে যৌতুকটা আসলে দুই পক্ষের এখানে মানে দুই পক্ষেরই সমান বলবো আমি অপরাধী। দুজনকে আমি অপরাধী হিসেবে বলবো, কারণ আমাদের আইনেই আছে যে যৌতুক যে দেয় এবং যে নেয় দুজনেই সমান অপরাধী। তো সেক্ষেত্রে দুই পক্ষ, ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ, দুই পক্ষকে মানে সচেতন করা আমাদের মূল লক্ষ্য হতে পারে। এবং কি বর্তমানে আমরা দেখতেছি প্ল্যাটফর্মে, বিভিন্ন প্ল্যাটফর্মে সমাজ মানে সচেতনতামূলক অনেক কিছু করা হচ্ছে, কিন্তু আসলে বাস্তব পর্যায়ে বাস্তব পর্যায়ে আমরা এখন পর্যন্ত হয়তো বা কোনো কিছু দেখি নাই। রিসেন্ট আমি আজকে একটা পোস্ট দেখলাম, মেহেরপুরের সেটা। তো সেখানে তারা বিবাহিত। এটা হচ্ছে অরবিন্দু, মানে আমাদের হিন্দু সনাতনী সমাজের একজন হচ্ছে সমাজসেবক, অরবিন্দু নাম, স্যার অরবিন্দু। তো উনার ফেসবুকে দেখলাম মেহেরপুরের একটা মেয়ে, সে নিজে দাবি করছে ছেলের কাছে যে হচ্ছে 5 লাখ টাকা এবং কি আরো কিছু সামগ্রী, গয়না সামগ্রী তার কাছে যৌতুক দাবি করছে, এবং কি এটার নির্দিষ্ট প্রমাণও পাওয়া গেছে। শেষ পর্যন্ত প্রশাসন সেটা বের করেছে, এবং কি বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তো এই যে বিষয়টা আমরা হচ্ছে যখন আইনের আশ্রয় নিব, তখন কিন্তু অটোমেটিক আমাদের যে সমাজের সচেতনতা, ঠিক আছে, এটা আমরা অটোমেটিক পাবো। আমি যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে, মেয়ে করছে মানে একটা, সাধারণত আমাদের ক্ষেত্রে যৌতুক কারণে ছেলেরা নেয়, ছেলেরা মেয়েদের পরিবার থেকে নেয়, এবং কি মেয়েরা ছেলেদের পরিবারকে দেয়। কিন্তু আমি যে উদাহরণটা বললাম, এটা মেয়েটাই চাইছে, এবং কি যৌক্তিক এটা প্রমাণ পাওয়া গেছে। এটা হচ্ছে সত্য ঘটনা। আহ, এটা হচ্ছে রিসেন্ট ঘটছে মেহেরপুরে। তো এজন্যই আমি বললাম যে দুই পক্ষকে আমরা সমানভাবে দোষী করতে পারি, কারণ যেহেতু আইন আমাদের আছে, এবং কি আইনের প্রয়োগ বাংলাদেশে আমরা বিভিন্ন ভাবে দেখি যে আইনের প্রয়োগ কখনোই ঘটে না। যদিও ঘটে, সেখানে আসলে একটা অদৃশ্য শক্তি কাজ করে, এবং কি অদৃশ্য শক্তির মাধ্যমে সেটা মিউচুয়াল হয়ে যায়। তো আইনের যে সঠিক প্রয়োগটা সেটা হচ্ছে আহ, আমি চাই যে আমাদের তরুণদের উচিত যে বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে সামাজিক প্ল্যাটফর্মের সাথে অ্যাড হয়ে সেগুলোকে মানে আইনের প্রক্রিয়ায় নিয়ে আসা, এজন্য কাজ করা, এবং কি সচেতনতামূলক যেগুলো কাজ সেগুলো অব্যাহত রাখা। ধন্যবাদ প্রশান্ত কুমার বর্মা আপনাকে। আসলে আমাদের সমাজে অনেক আর কি যৌতুক নিয়ে অনেক পজিটিভ দিক নেগেটিভ দিক আছে। তো বিভিন্ন জি, ক্ষেত্রে দেখা যায় আসলে অনেক মেয়ে পক্ষ থেকে বিভিন্ন যৌতুক অফার করা হয়, এবং কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বা মেয়েগুলাই আমি দাবি তুলে যে আমার বিয়ের সময় হ্যাঁ আমি এত টাকা নিয়ে কিছু যাব আমার বাপের বাসা থেকে। হ্যাঁ, কিছু না মনে করলে আমি একটু অ্যাড করতে যাচ্ছি এখানে। যেহেতু আমরা হ্যাঁ, হ্যাঁ, বলতে এখানে পারেন, সমস্যা নেই। যারা আছি সবাই উত্তরবঙ্গের, এবং কি আমাদের দেশে যদি বলি, উত্তরবঙ্গে এর প্রভাবটা বেশি, এবং কি অতি তীব্র মাত্রায় বেশি আর কি। মানে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে যদি বলি, আমাদের উত্তরবঙ্গে ইনফ্যাক্ট হচ্ছে আমাদের রংপুর বিভাগে। তো সেক্ষেত্রে আমি যদি বলি, আহ, আমাদের করণীয় যে বিষয়গুলো আসে, যে দুই ছেলে পক্ষ এবং কি মেয়ে পক্ষ, যে বিবাহগুলো হয় আমাদের সনাতনীদের ক্ষেত্রে, আহ, আমরা দেখি এখানে হিউজ পরিমাণ খরচ হয়। মানে যেটা আমাদের যৌতুক যৌতুকের সমপরিমাণ প্রায় খরচ হয়ে যায়। আমরা যদি সাধারণভাবে ধরি যে যেগুলো আর কি সাধারণ পরিবার 5-6 লাখ টাকা তো অনায়াসে দেয়, সবাই দেয়।
সেটা জমি বিক্রি করে হোক, সেটা অন্য কোনো খাত থেকে হোক, সেটা নিজের কিডনি বিক্রি করে হোক, মেয়ের বাপ কিন্তু দেয় এবং কি ছেলের পক্ষ কিন্তু নেয়। তো এই ক্ষেত্রে আমরা যখন বিয়ের অনুষ্ঠান আদিতে আসি বিষয়গুলোতে, তখন দেখি কিন্তু আমরা প্রায় সমপরিমাণ খরচ আমরা সেখানেও প্রোভাইড করি, মানে সেখানেও আমরা খরচ করি দুই পক্ষেই। আসলে আমাদের সমাজে যে মানে মানুষগুলো ধ্বংস হচ্ছে, একটা মানে দরুন একটা প্রক্রিয়া আসলে এটা হয়ে দাঁড়ায় আমাদের হচ্ছে রংপুর বিভাগে। আর আমরা হচ্ছে যে খরচ করি সেটা অতিমাত্রায়। আমি রিসেন্ট একটা বিয়েতে গেলাম এই আমাদের এদিকে দক্ষিণবঙ্গে। তো সেখানে দেখা গেল কি তাদের যৌতুকের তো নাম নাই এবং কি দুজনেই প্রতিষ্ঠিত। সেখানে তাদের মধ্যে যে আহ, আহ, আনুষঙ্গিক যে বিষয়াদি আছে, সেখানে বিয়ের যে বিষয়াদি আছে, আমাদের মতো 300-400 বাড়ি বা 500 বাড়ি এমন নিমন্ত্রণ করা হয় না। আসলে এত আত্মীয় আমাদের মানে হয়ে গেছে, ঠিক আছে, আমাদের পুরো রংপুর বিভাগ আত্মীয় হয়ে গেছে, এমন একটা পর্যায়ে চলে আসে যে প্রত্যেক প্রান্ত থেকে আমাদের আত্মীয় আছে। তো সেই সব বিষয়গুলোকে নিয়ে আসে যখন আমরা একটা অনুষ্ঠান করতে যাই, একটা হিউজ পরিমাণ আমরা সেখানে খরচ করে ফেলি। তো সেটাও কিন্তু আমাদের একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি। কারণ যৌতুকের সাথে যখন একটা পরিবার এতগুলো খরচ করে, তো তার তার আসলে এগুলো আসে কোথা থেকে, সেটা যদি আমরা লক্ষ্য করি, সেই পরিবারের বিভিন্ন রকম মানে খাত থেকেই ক্ষতি ক্ষতি করেই সেটা নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে আমাদের মনে হয় গুরুত্ব দেওয়া উচিত, তরুণদের এই বিষয়গুলো নিয়েও ভাবা উচিত। এবং খোকন, আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে উচ্চবিত্ত পরিবারগুলোতে আসলে কেন এত বেশি হ্যাঁ, যৌতুক হ্যাঁ, নেওয়া হ্যাঁ। হয়। আমি দেখেছি যে এখানে একটা সোশ্যাল স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। মানে আমাদের ওইদিকে যৌতুক নেওয়াটাকে এখন কোনো অপরাধ হিসেবে তো গণ্য করাই হচ্ছে না, বরঞ্চ এটা প্রাউডলি সেটা প্রকাশ করা হচ্ছে যে আমার ছেলের বিয়েতে আমি এত টাকা যৌতুক পেয়েছি। মানে আমি আমার ছেলেকে ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছি, এত বড় একটা চাকরি দিয়েছি, আমার সেখানে অনেক টাকা খরচ হয়েছে, তো সেই টাকা প্লাস আবার বিয়ের খরচাটা তুলতে হবে, সেই অনুযায়ী একটা স্টেটাসে চলে যায় যে আমাকে এত টাকা ওখান থেকে আনতে হবে। এবং এটা প্রতিটা বাবা মার মধ্যে একটা মানে মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমার ছেলের বিয়েতে এত টাকা আনতে হবে কারণ আমাকে খরচটা তুলতে হবে। তো এখানে দেখা যায় যে যে যত বেশি শিক্ষিত, তার যৌতুকের পরিমাণটাও তত বেশি বাড়তেছে, তার সচেতনতা বাড়তেছে না, কিন্তু তার যৌতুকের পরিমাণটা বাড়তেছে। এবার এখানে তো যারা বিয়ে করছে তারা তো হচ্ছে আমাদের যেই সব থেকে মানে তরুণ তরুণীরা, কিংবা তাদের তারাই হচ্ছে এই ধরনের কাজগুলো করতেছে। তো তাদের ক্ষেত্রে বলা যায় যে এটা কিভাবে আসলে আমরা থামাইতে পারি। এবার সচেতনতা আসলে শুরু হয় যে নিজের থেকে, নিজে সচেতন হইলে তারপর আমি আশেপাশে সবাইকে সচেতন করতে পারবো। তো এক্ষেত্রে তরুণরা প্রতিটা, এবং ইভেন আমরা যারা এখনো মানে উত্তরবঙ্গে যারা আমরা মানুষরা রয়েছি, যারা আমরা এখনো বিয়ে করিনি বলতে গেলে, যে সামনে বিয়ে করব, সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরাই নিজেদের সচেতনতা তৈরি করতে পারি, নিজেরাই নিজেদেরকে বলতে পারি যে হচ্ছে আমি এই কাজটা করব না, কিংবা আমি এত একটা ভালো প্রতিষ্ঠানে শিক্ষা নিয়ে এসে আমি এখন যদি সামনে যৌতুক নেই, এটা আমার জন্য একটা কত বড় মানে একটা খারাপ বিষয় হয়ে দাঁড়াবে। তো এক্ষেত্রে নিজের মানে নিজে থেকে যে সচেতন হয়ে আসাটাই আমার মনে হচ্ছে সব থেকে বেশি জরুরি। তারপর হচ্ছে আমি আমি যখন নিজে সচেতন হতে পারবো, নিজে যখন এই কাজটা সমাজে একটা উদাহরণ সৃষ্টি করতে পারবো, তখন আমি আশেপাশে সবাইকে এই কথাটা বলতে পারবো। তো তরুণদের এই কাজটাই হচ্ছে প্রধান, যে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে সচেতন করে তোলা, এটাই অন্যতম পদক্ষেপ হতে পারে। ধন্যবাদ ঋতু রানী আপনার মন্তব্য রাখার জন্য, প্রশান্ত কুমার বর্মনেরও সুন্দর মন্তব্য রাখার জন্য। তো এর পরবর্তী প্রশ্ন আমি আর কি ঋতু রানীর কাছে যাইতেছি, যেহেতু উনি একজন মেয়ে মানুষ এবং কি এই প্রশ্নটা আসলে ওনার কাছ থেকেই শুনতে চাওয়া আমার মনে হয় যে খুব ভালো হবে। আসলে আপনি কি মনে করেন যে ঋতু রানী মেয়েদের স্বাবলম্বী হতে পরিবার থেকে কি ধরনের সাপোর্ট দেওয়াটা জরুরি ভাবে মনে করেন আপনি? আহ, হ্যাঁ ঋতু রানী, আপনি এই কি শুনতে পাইতেছেন আমার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তো পরিবার থেকে হ্যাঁ, আমাদের স্বাবলম্বী হতে বর্তমানে দেখা যায় যে মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই ইম্পর্টেন্ট, এটা আর্থিকভাবে প্রধানত খুবই ইম্পর্টেন্ট। তো একজন পরিবার থেকে আমরা ম্যাক্সিমাম দেখি যে আমরা স্বাবলম্বী হওয়া থেকে বিয়ে দেওয়ার বিষয়টা বেশি চিন্তায় থাকে।
এটা প্রতিটা মেয়েই ফেস করে, যে তাদেরকে পরিবার থেকে বলা হয় যে তোমার এত বছর হয়ে গেলে কিংবা ইন্টার পাস করলে বা অনার্সে ভর্তি হলে তোমাকে বিয়ে দিলে আমি হচ্ছে ঝামেলা মুক্ত হয়ে যাব কিংবা আমার একটা ঘাট থেকে বোঝা নামবে। এই কথাটা আমাদের প্রতিটা মেয়েকেই শুনতে হয়। তো এই স্বাবলম্বী মানে বাবা মারা যেই চিন্তাটা আমাদের যৌতুকে যেই টাকাটা খরচ করবে, মানে সেই টাকাটা কোথা থেকে পাবে, সেই টাকাটা কত টাকা দিলে একটা ভালো ছেলেকে পাওয়া যাবে, সেই চিন্তাটা তাদের মধ্যে থাকে, কিন্তু এই চিন্তাটা থাকে না যে ওই টাকা দিয়ে যদি আমি আমার মেয়েকে স্বাবলম্বী করে তুলতে পারি তাহলে তো আমাকে আর অন্য কিছু নিয়েও ভাবতে হচ্ছে না। তো একজন পরিবার থেকে প্রতিটা মেয়ে আশা করে যে তাকে হচ্ছে মেন্টাল ভাবে প্রথমত সাপোর্ট করা, কারণ দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান পুরুষতান্ত্রিক এখন সমাজে যে মেয়েদের অ্যাকসেপ্টেন্সটা, মানে মেয়েরা যে স্বাবলম্বী হচ্ছে ভালো কিছু করছে, এটা এখনো সহজভাবে সমাজে স্বীকৃত হচ্ছে না। এটা এটাতে যখন আমরা কোনো কিছু করছি তখন আমরা নানা ধরনের বুলিং এর শিকার হচ্ছি, যে একটা মেয়ে কেন ও বাচ্চা মানুষ করা, সংসার সামলানো, এটার বাইরে কেন সে অন্য কোনো কাজ করবে। তো এটা যখন পারিপার্শ্বিক মানে পরিস্থিতি বা পরিবেশ আপনাকে এই বুলিংটা করছে, সেখানে যদি আপনার ফ্যামিলি থেকে আপনাকে এই মেন্টাল সাপোর্টটা দেওয়া হয় যে না, তুমি তোমার পথে হাঁটো, তুমি ফিনান্সিয়াল ভাবে স্টেবল হও, আমরা তোমার পাশে আছি, এই মেন্টাল সাপোর্টটা একটা মেয়েকে হচ্ছে স্বাবলম্বী হতে অবশ্যই সাহায্য করবে। তার সাথে যে আর্থিক ব্যাপারটা, কারণ আমাদের পড়াশোনা করতে হলে এবং আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় খুব কমই এরকম মানুষ আছে যে আহ মানে নিজের খরচটা নিজে চালানোর মতো, বিশেষ করে কিছু স্পেসিফিক জায়গায়, যেমন আমাদের রাজশাহীর কথাই বলতে গেলে এখানে আয়ের তেমন একটা সুযোগ নেই। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে ইনভেস্টমেন্টটা করতে হয় পরিবার থেকে, যে টাকাটা দরকার, সেই ফিনান্সিয়াল যে সুবিধাটা বা সাহায্যটা সেটা পরিবার থেকে দেওয়া উচিত। মানে এই দুইটা প্রধানত হচ্ছে মেন্টাল একটা সাহায্য, আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আর্থিকভাবে সাহায্য করা। এবং সমাজে কে কি বললো কে কি না বললো, একটা মেয়েকে স্বাবলম্বী হতে দেখতে সাহায্য করা, তো এই ধরনের মানসিক চিন্তা ভাবনাটা নিয়ে আসা খুবই জরুরি, এবং এটা একটা মেয়েকে স্বাবলম্বী করে তুলতে পারে। এবং বলতে গেলে যে আমার আমার পরিবার থেকে আমি খুব লাকি যে আমার পরিবার থেকে এই ধরনের কোনো মন মানসিকতা কারোর মধ্যে নেই। এবং এখানে হচ্ছে নারী পুরুষের যে সমান অধিকার, সেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। সেটা আমি আমার ঠাকুমার ক্ষেত্রে দেখে এসেছি। আমার মা একজন চাকুরিজীবী, তিনি হচ্ছে আহ মানে তার ক্ষেত্রেই আমি একটা উদাহরণ দিতে পারি যে তিনি যখন বিয়ে করে এসেছিলেন বাবার বাড়িতে, তো তখন আশেপাশের অনেক মানুষ বলেছিল যে ছেলের থেকে বৌমা বেশি বেশি পড়াশোনা, চাকরিজীবী, চাকরি করবে, তারপর হচ্ছে এটা কেমন ব্যাপার দেখাবে। তো আমার ঠাকুমা এই ক্ষেত্রে মুখের উপর জবাব দিয়ে দিয়েছিল যে এতে কি হয়েছে, আমার বৌমা আমার বাড়িতে, সে চাকরি করবে না কি করবে সেটা আমাদের পরিবারের ব্যক্তিগত বিষয়। তো আমার মা যেটা হচ্ছে বাপের বাড়ি থেকে যেই সাপোর্টটা পেয়েছে মেন্টাল এবং ফিনান্সিয়াল, তারপর শ্বশুর বাড়িতে এসে যেটা পেয়েছে, যার কারণে আমার মা একজন ইন্ডিপেন্ডেন্ট উইমেন। তো তিনি এখন সমাজে প্রতিষ্ঠিত একজন নারী। তো সেই ক্ষেত্রে বলা যায় যে সমাজের এই দুইটা সাহায্য আমার মনে হয় যে সব থেকে বেশি জরুরি একজন মেয়ের স্বাবলম্বী হওয়ার জন্য। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করতে চাই, মানে মেয়েদের, হ্যালো, আমাকে শোনা যায়? শোনা যাচ্ছে। হ্যাঁ, বলো বলো। আমি আমি একটা বিষয় অ্যাড করতে চাই যে আসলে মেয়েদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে পরিবার এবং কি ছেলেদের, মানে যারা হচ্ছে মানে বিবাহ করবে এমন এমন পর্যায়ে যারা যে ছেলেগুলো থাকে, তাদের দুইটা চিন্তাধারা আমি মানে একসাথে আর কি উদাহরণস্বরূপ মানে বলতে চাই। তো প্রথমে যদি বলি, একটা মেয়ের পরিবার যখন হচ্ছে আসলে মানে বিয়ের কথা আসে, একটা মানে মেয়েকে বিয়ে দিবে, তো সেই মেয়ে যদি স্বাবলম্বী না হয় সেক্ষেত্রে কি হয়, এবং কি স্বাবলম্বী হলে কি হয়। যদি স্বাবলম্বী হয় তো সেক্ষেত্রে যৌতুক যৌতুক জিনিসটা অনেকটাই কিন্তু আমরা দেখি যে সেখানে থাকে না, থাকে না বললেই চলে। সেটা কিছু পরিবেশ, পারিপার্শ্বিক কারণে, সামাজিকতার কারণে ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমরা একটা মেয়ে যখন হচ্ছে শিক্ষিত হয় এবং কি সে নিজের মানে আসলে নিজের কর্মসংস্থান নিজে খুঁজে নিতে পারে, তখন সেই জায়গাটা থেকে অনেকটাই কমে আসে। এখান থেকে এখন মেয়েদের পরিবারের বিষয়টা যদি আমি কিছু বলি, তো মেয়েরা আসলে মেয়েদের পরিবার, বাবা মা, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে, আমাদের উত্তরবঙ্গে যে গ্রামাঞ্চলগুলো আছে, তো তাদের চিন্তাধারাগুলোকে আমরা একটু অ্যানালাইসিস করতে পারি যে তারা কি ভাবে। তো তাদের ভাবনা দেখা যায় যে আসলে পড়ালেখার পিছনে যে খরচটা, যিনি একটু আগে যে ঋতু রানী যেটা বললেন,
যে আসলে পড়ালেখার পিছনে যে খরচটা সেটা যদি আমার পিছনে খরচ করা হয়, একটা মেয়ের পিছনে খরচ করা হয়, তাহলে তো সে নিজে স্বাবলম্বী হচ্ছে। তো এখানে পরিবারের কি চিন্তা ধারণা? পরিবারের চিন্তা ধারণা, একটা মেয়ে যখন বাইরে যাবে সে হচ্ছে কি করবে না করবে তাদের বিভিন্ন রকম মানে মাথায় টেনশন থাকে, এবং কি গ্রামের যেটা আসলে হয়ে থাকে যে আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। তো এগুলো আর কি কুসংস্কার বলা চলে। তো একটা বাবা বা মা তখন সেটাই ভাবে যে আসলে মেয়েটা বাইরে যাবে, কখন কি করবে না করবে, আহ এর থেকে আমি বিয়ে দিয়ে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দরকার পড়লে আমি হচ্ছে এত টাকা দিব। এই টেন্ডেন্সি গুলো মাথায় অটোমেটিক কাজ করে। আর একটা ছেলে যদি আমি বলি, একটা ছেলে যখন একটা মেয়ে স্বাবলম্বী হয়ে উঠে, একটা স্বাবলম্বী মেয়ে মানে হয়ে উঠে, সে কোনো জব করতেছে, আমরা ধরতে পারি যে যে সে তিনি কোনো একটা মেয়ে কোনো জব করতেছেন, তো একটা ছেলে তাকে দেখতে আসছে। তো পরিবার থেকে আসলে কি রকম আর কি কথা কথা ওঠে সেগুলো যদি বলতে চাই, তো অনেক ছেলেই ভাবে যে আসলে আমি নিজে জব করি, আমি নিজে উপার্জন করি, তাহলে আমি কেন একটা মানে আমার বউকে আমি যে মানে বিভিন্ন জায়গায় পাঠাবো, বিভিন্ন জায়গায় কাজ করাবো, এবং কি সেই জায়গায় সে সারাদিন পড়ে থাকবে, সারাদিন অফিস করবে, কেন করবে? আমি তো নিজের মানে আমার তো নিজের সবকিছুই আছে, আমি আমি টাকা যত প্রয়োজন আমি তো দিতে পারতেছি, আমি তো নিজে স্বাবলম্বী, তাহলে কেন? একটা পরিবারে তো একজন হইলেই হয়। এই টেন্ডেন্সি গুলো যখন কাজ করে, তখন কিন্তু আহ, একটা স্বাবলম্বী মেয়েকে অটোমেটিক হেয় প্রতিপন্ন করা হয়। তো সেক্ষেত্রে আমরা যেগুলো আর কি আহ, মানে বলবো যে আসলে আমাদের এই 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 জিনিসগুলো আমাদের সচেতন হওয়া উচিত। আমরা চাইবো যে এই বিষয়গুলা আমাদের গ্রামাঞ্চলে যে পরিবারগুলো সেগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে, এবং এই সমস্যাগুলো খুব শীঘ্রই নিরসন হবে। ধন্যবাদ প্রশান্ত কুমার বর্মন আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। তো এর পরবর্তী প্রশ্ন আমি আর অরণ্য অধিকারীর কাছে যাব। অরণ্য অধিকারী, আপনি কি শুনতে পেরেছেন আমার? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, অরণ্য অধিকারী, হ্যাঁ, আমি তাহলে আপনার কাছে পরবর্তী প্রশ্নটা চাই। আসলে মেয়েরা আর কি পড়াশোনা করে কিংবা স্বাবলম্বী হয়ে শুধু তারা সংসার করবে, তো এই ভুল ধারণা বদলানো যায় কিভাবে? আপনি কি মনে করেন, আপনার চিন্তা ভাবনায় এটা? এ, সবার প্রথম ধরতে গেলে, হ্যাঁ, অরণ্য, হ্যাঁ, হ্যাঁ, শোনা যায়। আপনি কি শুনতে পান আমাকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে বলুন, পাচ্ছি। আপনি বলেন। আসলে যে আপনি প্রশ্নটা করলেন যে মেয়ে পড়াশোনা করে শুধু সংসার করবে, এই ধারণা কিভাবে পরিবর্তন করা যায়। সে প্রথম যে পরিবর্তন আনতে হবে সেটা মানসিকতা। কোনো সমাজে প্রচলিত আছে যে মেয়েদের নাকি মেয়েরা নাকি চাকরি করতে পারবে না, মেয়েরা করবে না। আবার অনেককে আমি দেখতেছি মানে মেয়েদের বুঝাই যে মেয়েরা যদি কোথাও জব করতে যায়, নিজের চেষ্টা কি পড়াশোনা করতে যায়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি গ্রামের মানুষ তারা বলতে যে এই ওরা কি করবে, এক খানা খায় কিছু ছেলে থেকে যাবে, এরকম অন্যান্য যে bullying যে বিষয়টা বুঝায় আর কি। আমি প্রায় দেখতেছি এরকম এই সামাজিক কর্তব্য বা নৈতিক অবক্ষয়ের কারণে দেখতেছি অনেক মেয়ে ঠিক মতো তাদের পড়াশোনা পাচ্ছে না, বা সামাজিক বা পারিবারিক তারা দেখতেছি অনেক পিছায় যাচ্ছে। আপনি যে বললেন যে মেয়েরা শুধু কিছু করে কি যেন বলেন কথা শেষ করতে করবে, এই ধারণা দেবে নয়। যখন মনে করি যে একজন পূর্ণাঙ্গ সম্ভাবনাময় নাগরিক হিসেবে দেখা উচিত। কিন্তু শুধু শুধু এই বিষয়ে এখন দেখতে গেলে শিক্ষা, নেতৃত্ব বা দেখতে গেলে মেয়েরা কিন্তু ঠিকই একটা পুরুষের সঙ্গে কাজ করার সক্ষমতা রাখে বলে আমি মনে করি। নেতৃত্ব বা লিডার এখানে বলে একটা মেয়ে একটা কিংবা যেটা রয়েছে এখানে কিন্তু দেখেন অনেক মেয়ে ড্রাইভার কিন্তু তারা কিন্তু ড্রাইভিং করতেছে, এবং কি অনেক ড্রাইভিং করতেছে দেন শিক্ষা কম। হ্যালো অরণ্য অধিকারী, আপনি কি শুনতে পান আমার? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, বুঝতে পারছেন? মোবাইলটা কোন রে? কথা শোনা যায়? আচ্ছা, অরণ্য অধিকারী, আপনার কথা একটু ভেঙে ভেঙে আসতেছে। তো শেষ আমাদের সঞ্চালক উনি বর্তমান নেই, আপনি আবার বলতে থাকেন। না না, আমি আছি, বলতে থাকেন। হ্যাঁ, অরণ্য অধিকারী। হ্যাঁ, কথা শোনা যায়? হ্যাঁ, অরণ্য অধিকারী, আপনি কি শুনতে পান আমার? আপনি কি শুনতে পান আমার? আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায় আপনাকে এখন। আপনার হয়তো একটু নেটের সমস্যার কারণে আমরা আর কি আপনার কথা কেটে কেটে শোনা পাইতেছি। তো আপনার কি মন্তব্য শেষ হয়েছে, অরণ্য অধিকারী? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ অরণ্য অধিকারী। তো এরপরে আর কি আমি প্রশ্নটা ঋতুরানীর কাছে যাব। ঋতুরানী, আপনি কি শুনতে পান আমার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, ঠিক আছে। আমরা যে প্রশ্নটা আপনাকে এখন করব, আসলে আমরা ইতিহাসে নারীদের অনেক অবদান দেখি এবং নারীদের অসংখ্য সফলতা ব্যর্থতার গল্প, এবং কি বেশিরভাগ আমরা ইতিহাস তাকাইলে আর কি নারীদের যে দীর্ঘায়িত একটা অবদান এবং কি বিশ্ব জয় করার মতো অবদান আছে। আসলে এই বর্তমান সময়ে আপনি কি চ্যালেঞ্জ মনে করেন আসলে নারীদের ক্ষেত্রে সফলতা কিংবা বা ভালো কিছু করার ক্ষেত্রে নারীদের চ্যালেঞ্জ, কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হইতেছে বলে আপনি মনে করেন? আহ, তো আমি প্রথমেই বলেছিলাম যে বর্তমানে আমাদের সব থেকে বড় একটা যে ব্যাপারটা ঘটতেছে যে মেয়েদের স্বাবলম্বী হচ্ছে কিংবা কোনো ক্ষেত্রে আমরা সফল হচ্ছি, সেটার সমাজে যে অ্যাকসেপ্টেন্সটা সেটাই হচ্ছে একটা পুরুষতান্ত্রিক সমাজে আসলে এটা সহজ হয়ে উঠছে না, কিংবা এখনো তাদের মধ্যে সেই মনোভাবটা জন্মেনি যে একটা মেয়ে এত কিছু করতে পারে। আমাদের সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা মেয়েরা এগিয়ে রয়েছি, শিক্ষা ক্ষেত্রেও দেখা গেছে যে মেয়েরা অনেক এগিয়ে রয়েছে এবং সব ক্ষেত্রে মেয়েরা সফলতার সাথে কাজ করছে। তো এই ব্যাপারে এখনো হচ্ছে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আমরা এখনো পাইনি মেয়েরা। তো এটা একটা বড় চ্যালেঞ্জ বলতে গেলে। এছাড়া আরো বলতে গেলে দেখা যায় যে রিসেন্ট যে ব্যাপারগুলো ঘটছে যে একটা মেয়ে সাইবার বুলিং, আমাদের সোশ্যাল মিডিয়া আমরা মানুষ এখন সবাই প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ থাকি। সেখানে একটা কোনো কিছু একটা মেয়ে কোনো কিছু কন্টেন্ট ক্রিয়েট করলো কিংবা হচ্ছে কোনো পোস্ট করলো, আহ, সেটা নিয়ে প্রচন্ড পরিমাণে সাইবার বুলিং করা হয়। এটা এখনো মেয়েদের মধ্যে এখনো হচ্ছে সমাজের মধ্যে প্রচলিত এবং প্রচুর পরিমাণে বুলিং করা হচ্ছে। এবং কর্মক্ষেত্রের দিকে যদি যেতে চাই তাহলে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো বৈষম্য, সেটা কর্মঘন্টা বা বেতনের দিক থেকেও মানে সক্ষমতা অনুযায়ী মেয়েদের সেই বৈষম্যটা তৈরি করা হচ্ছে। তো এটাও বর্তমানে মেয়েদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং আগে বলতে গেলে যে আগে মেয়েরা মানে ইতিহাস ঘাটলে দেখা যায় যে মেয়েরা সবকিছুর জন্য আসলে লড়েছে, তাদের অধিকারের জন্য লড়েছে। কিন্তু বর্তমানের প্রেক্ষিতে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, যে আগে অধিকারের জন্য লড়া হতো আর এখন লড়া হচ্ছে যে সেই অধিকারটা তারা যে মানে বর্তমানে যোগ্যতা দিয়ে তারা যেই স্থানটা অর্জন করেছে সেটা ধরে রাখার যে স্বাধীনতার একটা মনোভাবা, স্বাধীন মানসিক চিন্তা, মুক্ত চিন্তা, সেই ব্যাপারগুলাকেই এখন হচ্ছে আমাদের সব থেকে একটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে, যেটা সমাজ এখনো হচ্ছে সেভাবে স্বীকৃতি দেয়নি। এবং আরেকটা ক্ষেত্রে মেয়েদের একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে যে আমরা জানি যে মেয়েরা এখন ঘরে বাইরে সমানভাবে দুই জায়গায় সামলাচ্ছে। তো মেয়েরা যখন অফিসে কাজ করে, মানে একটা পরিবারে ধরেন যে একটা ছেলেও পুরুষও কাজ করছে, মহিলাও কাজ করছে, হাজবেন্ড ওয়াইফ। তো সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষের সে অফিস থেকে আসলো, আসার পরে তার হচ্ছে কোনো ধরনের আর বাড়ির কাজ করতে হচ্ছে না। এবং একটা মেয়ে যখন অফিস থেকে আসে তখনও তার কিন্তু ডিউটি শেষ হয়ে যায় না। তখন সে আসার পরে দেখা যায় যে তার বাড়িতে রান্না বান্নার কাজ কিংবা বাচ্চা থাকলে সেই বাচ্চাকে সামলানোর কাজ, তাকে অর্থাৎ এই যে আহ কি বলে যেটা ডাবল বার্ডেন বা হচ্ছে যে দ্বৈত ভূমিকাটা, সেটা একটা মেয়েকেই পালন করতে হয়, সেক্ষেত্রে পুরুষের কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। তো বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যে মেয়েদের স্বাবলম্বী হয়ে কাজ করা, সেই কর্মক্ষেত্রে বৈষম্যতা রয়েছে। তারপর মেয়েদের ঘরে বাইরে দুই জায়গায় সমানভাবে সামলানো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন পুরুষের মানসিকতা এখনো এই পরিবর্তিত ধারায় আসেনি যে আমি একজন পুরুষ, সে একজন নারী, কিন্তু তার আগেও আমরা হচ্ছে মানুষ। আমার যেমন হচ্ছে একটু রেস্ট নেওয়ার অধিকার আছে, একজন নারী হিসেবে তারও রেস্ট নেওয়ার অধিকার আছে এবং সেও চায় যে আমিও একটু অফিস থেকে বাড়িতে এসে একটু রেস্ট নিই। তো সেই ক্ষেত্রে আমারও সাহায্য করা উচিত। তো এটা একজন মহিলার ক্ষেত্রে আসলে প্রচন্ড পরিমাণে চ্যালেঞ্জ হয়ে যায়। এবং বর্তমানে বলতে গেলাম যে আরেকটা সাইবার বুলিং, যেটা দেখা যায় যে কিছুদিন আগে আমাদের
প্রধানমন্ত্রীর মেয়ে, যিনি সেখান থেকে তিনি একজন প্রধানমন্ত্রীর মেয়ে হয়েও সেই সাইবার বুলিং থেকে আসলে রক্ষা পায়নি, তাহলে বোঝাই যায় যে একজন সাধারণ মেয়ে মানুষের অবস্থানটা আসলে কোথায়। তো এইগুলাই মানে যত ডিজিটাল হচ্ছে আমাদের যুগটা, তত আসলে ডিজিটাল ভাবে মেয়েদের হেনস্থার শিকার হচ্ছে এবং ডিজিটাল ভাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং এগুলো আমাদের হচ্ছে একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন করে দিচ্ছে। হুম, ধন্যবাদ ঋতু রানী, আপনার সুন্দর আর কি সব সার্বিক বিষয়ে তুলে ধরার জন্য। আসলে ইতিহাস ঘাটলে দেখা যায় যে আগে অনেক মেয়ে আর কি তাদের দেশ রক্ষার্থে কিংবা তাদের রাজ্য রক্ষার্থে অনেক ভালোভাবে না অনেক আর কি আত্মত্যাগ করছে অনেকে, এবং কি যুদ্ধ করে তারা রক্ষা করছে পুরুষের পাশাপাশি। কিন্তু বর্তমান সময়ে আসলে আমাদের যে ডিজিটাল যুগে আছে, সাইবার বুলিং থেকে শুরু করে তাদের রাস্তায় চলাফেরা সব জায়গায় হেনস্থার শিকার হইতেছে। তো এটা আসলে তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। এইসব পার স্টেপ পার করে এসে তাদের ভালো কিছু করতে হয়, কিন্তু তারা কর্মস্থলে গিয়েও তারা নিরাপদ হয় না অনেক সময় দেখা যায়। তো ধন্যবাদ যার কারণে আপনার আমরা দেখতেই মন্তব্য পাচ্ছি যে রাখার জন্য। সমাজে তো ধর্ষণের সংখ্যা কি পরিমাণে বেড়ে গেছে। তো এটাও বোঝা যায় যে আসলে মেয়েদের জন্য বাইরে থাকাটা, একা একা চলাচল করাটা আসলে কতটাই মানে ঝুঁকিপূর্ণ। তো হ্যাঁ, 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 সেটাই আর কি। তো আশা রাখবো এটা একদিন আমাদের সমাজে পরিবর্তন আনবে তরুণ প্রজন্ম, এবং কি এই নারী হেনস্থা থেকে শুরু করে তাদের সাইবার বুলিং যা এক সার্বিক ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে একটা সোচ্চার প্রতিবাদ গড়ে তুলবে, এবং কি একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে, এটা আশা রাখি। তো ধন্যবাদ আপনার মন্তব্য রাখার জন্য। তো এরপরে আমি প্রশান্ত কুমার বর্মনের কাছে পরবর্তী প্রশ্ন যাব। তো পরবর্তী প্রশ্নটা হইল হতাশা। আপনি প্রশান্ত বড়ুয়া, আপনি শুনতে পাইতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, যে আপনার কাছে এরপরে প্রশ্নটা যেটা রাখবো যে হতাশা নাকি কৌতূহল, কোন কারণে তরুণেরা নেশা বা মাদকের দিকে বেশি ঝুঁকছে, আপনি কি মনে করেন এটা? আচ্ছা, আমি যদি এই বিষয়টা তুলে ধরি যে হতাশা আর হচ্ছে আমাকে বলা হয়েছে কৌতূহল যে বিষয়টা, তো আমার মতে শুরুটা আসলে হ্যাঁ, হ্যাঁ, কিভাবে হয় কোন সেটা কারণে? আমাদের হ্যাঁ, 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 সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে শুরুটা আসলে কিভাবে হয়। আসলে একটা জিনিসের প্রতি যখন কৌতূহল বাড়ে, তখনই কিন্তু সেটার প্রতি সে এডিক্টেড, মানে ওইদিকে ধাবিত হয়। তো এই জন্য আমি প্রথমেই বলবো যে আসলে মানুষ যে কৌতূহলটা, ঠিক আছে, সেটা বিভিন্ন বন্ধুদের চাপে চাপে হইতে পারে, বিভিন্ন মাধ্যম হইতে পারে। আমি যদি জুয়ার দিকে যাই, সেটা দেখা যেতে পারে বিভিন্ন অ্যাড বা হচ্ছে সেই রকম অ্যাপসে, মানে কৌতূহলমূলক যে আমাদের উদ্দীপনা কাজ করে তরুণদের বা এই বয়সী যারা আছে বা বিভিন্ন বয়সী মানুষেরা যারা আছে, যে কৌতূহল কাজ করে আসলে এটা জিনিসটা কি, এটা থেকে সবাই মানে এটার দিকে ঝুঁকছে কেন, এটা আসলে কি, আমিও একটু দেখি। এই জায়গাটাতে যখন হচ্ছে মানুষের কৌতূহলটা বেড়ে যায়, তখনই সেদিকে ধাবিত হয়। আর সেই দিকে ধাবিত হওয়ার পরবর্তীতেই শুরু হয় তাদের হতাশা। কারণ ওই খারাপ কোনো কিছু যখন কৌতূহল নিয়ে যায়, তখন অবশ্যই সেটা তার জীবনে ভালো কোনো ইফেক্ট ফেলে না। তো যখনই সেটা খারাপ দিকে ধাবিত হয়, তো সেক্ষেত্রে তার মধ্যে একাকিত্ব কাজ করে। তখন তার যে আশেপাশে যারা ভালো মানুষ থাকে, তারা চেষ্টা করে তাকে এভয়েড করার। সে একাকিত্ব বোধ ফিল করে তখন। তো সেক্ষেত্রে তো তার মধ্যে তখন হতাশাটা বেশি কাজ করে। এজন্য আমি মনে করি যে আসলে হতাশা নাকি কৌশল, শুধু মানে এইভাবে কোনো একক কোনো কিছু না। আসলে কৌতূহলের মাধ্যমে আমরা হতাশায় নিমজ্জিত হই, এবং কি হতাশার মাধ্যমেই ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। ধন্যবাদ। ধন্যবাদ প্রশান্ত কুমার বর্মন আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আসলে আমাদের বর্তমান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের অ্যাড থাকে, যেগুলো আর কি আমাদের সরাসরি জুয়ার দিকে প্রলুব্ধ করে, এবং কি সেখানে লোভ লালসা থাকে, যেখান থেকে আর কি অনেকজনে ওই সেই লোভ লালসা সামলাইতে না পারে, সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন ভাবে জুয়াতে আসক্ত হয়ে যায়। তো জি, জি। এবং বিভিন্ন জনে আর কি সঙ্গ দোষে নেশায় আবদ্ধ হয়ে যায়। তো আশা রাখবো তরুণ প্রজন্ম এই দিক থেকে সচেতন থাকবে, তাদের অবশ্যই ভালো একটা পজিটিভ চিন্তা ভাবনা প্রয়োজন। তো এর পরবর্তী প্রশ্ন আমি আর কি অর্ণ অধিকারীর কাছে রাখবো। অর্ণ অধিকারী, আপনি কি শুনতে পান আমার? এখন আপনি বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। তো অরণ্য অধিকারী, আপনার কাছে প্রশ্ন যেটা রাখবো সেটি হলো, বন্ধু বা পরিচিত কেউ যদি আপনার জুয়া কিংবা নেশায় আসক্ত হয়, তাহলে আপনি কিভাবে তাকে আর কি ভালো পথের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন বলে মনে করেন?
আসক্ত যদি একটা রিসেন্ট গবেষণা 70% প্রায় আসক্ত। এই যে যেমন ধরেন তাদের নেশা প্রধান কারণ কি ফ্রাস্ট্রেশন, মানে যেটাকে ওই তোমার বর্মন বললো যে হতাশা। এই হতাশার কারণে মূলত অনেকেই নেশায় হচ্ছে। এখন আপনি তাদেরকে যদি আমার স্বাভাবিক 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 জীবনে ফিরিয়ে আনতে যাই, সেক্ষেত্রে আমি তাদেরকে অপমান বা আদার নেগেটিভ বের করতে আনলেও অবশ্যই তাদেরকে 1% না রেখে তাদেরকে আমাদের সাথে মেশার সুযোগ করে দেওয়া মনে যেটা আমাদের সাথে মিশবে। আমাদের সাথে যদি আমার মেন সাথে একটা কিন্তু কথা সমাদশে লোহাব আছে, সে ওটা পাইছে বললে সে কিন্তু নেশা আসক্ত হয়েছে। কারণ সে যদি এখন সঙ্গে আছে, আমি মনে করি তার ধ্যান অবশ্যই 1% হলেও 1% যদি চেঞ্জ হয়, সে কিন্তু অনেকটাই স্বাভাবিক জীবনে বলে আমি মনে করি। তারপরও অনেকটা ইফেক্ট করে এনভায়রনমেন্ট, পরিবেশ অনেকটা ইফেক্ট করে। তার তার বাড়ি পরিবেশ, তার পড়াশোনা, তার স্কুলের পরিবেশ বা আদার পরিবেশ, সেই ক্ষেত্রে যদি সে একটা ভালো পরিবেশ সেক্ষেত্রে পার্সেন্ট হলো তার মধ্যে এবং সে অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। দ্বিতীয় কারণ হিসেবে প্রভাবটাকে মনে করি। আর তারপর আমাদের একটা খেলা রিসেন্ট দেখতেছি অনলাইন গেম বাদ দিয়ে যদি অফলাইন গেমে বেশি আসক্ত হয়, খুব একটা ভাবনা যেটা আমি মনে করি। অফলাইনে গেম খেলতো, যেমন ফুটবল আছে, ক্রিকেট আছে, তারা অবশ্যই বিকালে 2 ঘন্টা বা 1-1.5 ঘন্টা স্বাভাবিক খেলতে পারে। এভাবে খেললে কিন্তু তারা অনেকটাই আমি আমি মনে করি যে গেম থেকে দূরে আসবে এবং কি স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। এই কারণগুলো আপাতত মনে হচ্ছে। আর সেটা তো বলতে পারে। ধন্যবাদ অরণ্য অধিকারী, আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। তো আপনার পাশে কোশ্চিন নিয়ে, তো এর পরবর্তী আমি যে কোশ্চিনটা যাব সেটা ঋতু রানীর কাছে যাব। ঋতু রানী, আপনি শুনতে পাইতেছেন আমার কথা? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তো এরপরে যে আমরা টপিকে যাব সেই টপিকটা হইতেছে ইন্টারনেটে আসক্তি ও ভালো মন্দর ব্যবহার নিয়ে যে কোশ্চেন গুলো হবে এখন। তো আসলে আমরা যে দেখি বর্তমান তরুণ প্রজন্ম বেশিরভাগ সময় ইন্টারনেটে সারাক্ষণ রিলস কিংবা গেম বা বিভিন্ন আদার্স ইয়াতে আর কি তারা ইন্টারনেটে আসক্ত হয়ে থাকে সারাক্ষণ। তো এই আসক্ত হওয়া কতটুকু আমাদের আর কি ক্ষতি করে, যে আমাদের স্বাভাবিক জীবনযাপনে কিংবা আমাদের পড়ালেখার ক্ষেত্রে কতটুকু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বলে আপনি মনে করেন? বর্তমানে আরেকটা অন্যতম যেটা মানে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে ফোনের মধ্যে অ্যাডিকশন থাকা। আমাদের বিশেষ করে আমরা জেনজিরা, মানে এই প্রজন্মটা আমি দেখছি যে সব থেকে বেশি আমরা ফোনের প্রতি অ্যাডিক্টেড। মানে আমাদের সব ক্ষেত্রেই ফোনটা চাই, ফোন ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমাদের নিঃশ্বাস না হলেও বোধহয় চলবে, খাবার না হলেও চলবে, কিন্তু আমাদের ফোন ছাড়া চলবে না। এক্ষেত্রে এটা মারাত্মক ভাবে তো ক্ষতি করছে, তার সাথে আমাদের এই যে এত পরিমাণ এটার প্রতি অ্যাডিকশনটা হচ্ছে কেন? আসলে আমরা মানুষরা আসলে বর্তমানে যান্ত্রিক হয়ে গেছি। মানে আগে আমরা যেরকম মাঠে ঘাটে খেলাধুলা করতাম কিংবা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম, এখন সেরকম একটা হয় না। এখন আমরা আড্ডা বলতে, মাঠে খেলা বলতে সবকিছু ফোনের মধ্যে নিয়ে এসেছি। এবার এখানে যে আমরা রিলস গুলা দেখি, সেগুলো মানে অত্যন্ত শর্ট টাইমের মধ্যে, 15 সেকেন্ড 20 সেকেন্ড। তো এই শর্ট টাইমের মধ্যে দেখে দেখে ব্রেন আমাদের মাঝে আসলে একটা ব্যাপার করে নিচ্ছে যে হচ্ছে সাময়িকভাবে একটা আনন্দ খোঁজার। যার কারণে এই সাময়িকভাবে আনন্দটা আসলে আমরা কোথাও পাই না। আগে মানুষ যে বইয়ের প্রতি একটা যে নেশা ছিল, যে বই পড়ার প্রতি নেশা বা আনন্দ, সেই আনন্দটা এখন আর বইয়ের প্রতি থাকে না। এখন এটা ফোনের ভিতরে চলে এসেছে, যে সেখানে আমরা রিলস স্ক্রল করছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা সেটার আনন্দ পাচ্ছি। কিংবা যে কোনো কিছু একটা মানে নিজেকে সবসময় আনন্দিত রাখার কারণ, একটা অন্যতম কারণ হতে পারে যে এই মানে ফোনের প্রতি অ্যাডিক্টেড হওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ফোনের প্রতি আসক্তিটার অন্যতম আরেকটা কারণ যে মানে বর্তমানে আমরা দেখি যে আমরা জীবনে যাই করি না কেন সবকিছু আমাদের সোশ্যাল মিডিয়া দেখাতে হবে।
আমরা এখানে যাচ্ছি, এটা করছি, ওটা করছি, সেই শো অফ করাটাও একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশনটা আমাদের বাড়িয়ে তোলে, এবং এটা এক প্রকার হতাশাও সৃষ্টি করে। এবং এর ক্ষতিকর দিকটা যে বলা যায় আমাদের ফোনের প্রতি যে একটা আহ, যে আলো আমাদের চোখের অবশ্যই এটা ক্ষতি করে। ডক্টররা সাজেস্ট করে যে আমাদের ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে ফোনটা সাইডে রাখা উচিত, কিংবা ঘুম থেকে 2 ঘন্টা পরে আসলে ফোন ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে আমরা ওটা করি না। এটা আমাদের একটা শারীরিক ক্ষতি প্লাস মানসিক ক্ষতি করছে, এবং আমাদের মানসিক ভাবে বলতে গেলে আমাদের চিন্তা ভাবনার উপরে একটা খুব খারাপ ইফেক্ট ফেলছে, যার কারণে আমরা এখন লজিক্যালি কোনো কিছু চিন্তা করতে পারি না। আমরা এখন দেখা গেল যে এত বছর হয়ে একটা সাধারণ মানে যোগ বা ভাগ করতে গেলে আমরা এখন ফোনের ক্যালকুলেটরের ব্যবহার করতেছি। তো এটাও একটা খারাপ দিক অলরেডি ফেলছে আমাদের ব্রেনের উপর, এই অতিরিক্ত ফোন অ্যাডিকশনটা। এবার আরেকটা দেখা যায় যে ফোনের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনটা আসলে কিভাবে ক্ষতি করছে। এটা তো গেল আমাদের হচ্ছে মানসিক ভাবে কিংবা হচ্ছে শারীরিক ভাবে যে ক্ষতিটা, আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমায় দিচ্ছে, আমাদের ব্রেনের চিন্তা শক্তি কমায় দিচ্ছে, কিংবা নতুন কিছু সৃজনশীল তৈরি করব সেটা এখন আমরা ফোন ভিত্তিক বা অনলাইন ভিত্তিক হয়ে গেছি, নিজে কিছু চিন্তা করছি না, তার আগে আমরা অনলাইনে সার্চ দিচ্ছি। আবার আরেকটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া যে ব্যাপারটা অতিরিক্ত মানুষ সবসময় দেখায় যে আসলে সে কতটা ভালো আছে, কিংবা সে জীবনে কিরকম ফিল করছে, তার পুরোটা মানুষ সোশ্যাল মিডিয়া তুলে ধরে না। আমরা সোশ্যাল মিডিয়ায় যে আমার ফ্রেন্ড গুলো আছে সে ততটাই দেখতে পায় যে আসলে যতটা আমি তাদের সামনে তুলে ধরি। আমি যখন আমার ভালো ভালো মোমেন্ট গুলো শেয়ার করি, আমার যখন সফলতা গুলো আমি শেয়ার করি, তখন দেখা যায় যে ওপর জন যখন সেগুলো দেখছে সে একটা প্রচন্ড পরিমাণে হতাশার মধ্যে চলে যায় যে সে এত কিছু করলো অথচ আমি এখনো কিছু করতে পারলাম না। এই যে একটা মানসিক ভাবে একটা আঘাত পাওয়া কিংবা নিজেকে ছোট মনে করা, এটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অতিরিক্ত কারণে, যেখানে আমাদের উচিত যে সে ভালো কিছু করছে তার মানে আমারও কিছু করা উচিত, আমরা এই ব্যাপারটাতে দেখা যাচ্ছে যে অনুপ্রাণিত খুব একটা বেশি হচ্ছে না। এরকম খুব কম মানুষই আছে যারা আসলে অন্যের সফলতা থেকে নিজে একটু অনুপ্রাণিত হয়ে ভালো কিছু করার চেষ্টা করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেটা হতাশার দিকে চলে যায়, এবং এটা প্রচন্ড পরিমাণে হতাশার সৃষ্টি করছে, যার কারণে সে তার একটা হচ্ছে একটা কাজ করার ক্যাপাবিলিটি ছিল কিংবা সেই কাজটাতে সে সফল হতে পারতো, কিন্তু যখন দেখে যে মানুষটা অলরেডি অন্য একটা মানুষ এটা করে ফেলেছে তখন তার মধ্যে অলরেডি একটা হতাশার জন্ম হয়ে যায় যে আমার দ্বারা হয়তো এটা হবে না, নিজেকে ছোট ভাবতে শুরু করে। তো এই ফোনের আলো প্লাস হচ্ছে ফোনের যেই আমাদের চিন্তা শক্তি কেড়ে নেওয়া এবং অন্যের মানে সফলতা দেখে নিজেকে ছোট মনে করা বা হতাশার সৃষ্টি করা, এরকম অজস্র আসলে খারাপ ইফেক্ট আসলে সোশ্যাল মিডিয়ায় রয়েছে। তবে পুরোপুরি আমরা সোশ্যাল মিডিয়াকে আসলে খারাপ তো বলতে পারি না, কারণ এটা খারাপ হবে নাকি ভালো হবে এটা সম্পূর্ণভাবে আমাদের উপরই নির্ভর করে। আমরা কিভাবে এটাকে পরিচালনা করছি, আমরা ফোনে যখন স্ক্রল করছি আমরা আমাদের সেই অ্যালগোরিদমটা অনুযায়ী কিন্তু আমাদের সামনে শর্টস ভিডিও, মানে আমরা কোন ধরনের ভিডিও দেখছি সেটা হচ্ছে ভালো নাকি হচ্ছে খারাপ নাকি শিক্ষণীয় কোনো ভিডিও, সেটা আমাদের উপরে আসলে ডিপেন্ড করে। বাট সার্বিকভাবে এটা আসলে দেখতে গেলে যে মানুষ এটা ভালোর চেয়ে খারাপ দিকেই বেশি ব্যবহার করছে, আর এটা প্রচন্ড পরিমাণে সমাজের মধ্যে একটা খারাপ সৃষ্টি করছে। এবং আজকাল সহজেই মানুষ আরেকটা বিষয় প্রচন্ড লক্ষণীয় যে আমাদের এখন কিছু একটা হলে মানুষ লাইভ করা শুরু করে দেয়, এবং কিছু একটা ঘটনা ঘটলে সেটার সত্যতা যাচাই করার থেকে সরাসরি আগে ফেসবুকে একটা পোস্ট করে দিবে, কিংবা সেই ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে বলবে, একটা ইচ্ছে মতো ক্যাপশন দিয়ে দিল যেখানে আসলে ওই ঘটনাটা কোনোদিন ঘটেনি, একটা ভুয়া তথ্য ছড়াই দিল। তো এটা সামাজিক ভাবেও একটা প্রচন্ড পরিমাণে ক্ষতি করছে, এটা শুধু নিজের না পুরো সমাজটাকেই একটা মানে অন্ধকার জগতের মধ্যে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে মানুষ অন্ধভক্ত হয়ে সেই মানে রিলস এর মধ্যে কিংবা ভিডিওর মধ্যে লাইক শেয়ার কমেন্ট করছে, কিন্তু সে তার সত্যতাটা একবারও যাচাই করার চেষ্টা করছে না। তো এর ক্ষতিকর প্রভাবটা আসলে ব্যাপকভাবে মানে ব্যক্তিগতভাবে, তারপর পুরো সমাজকে এবং পরবর্তীতে পুরো রাষ্ট্রকেই প্রভাবিত করছে। ধন্যবাদ। ধন্যবাদ ঋতু রানী, আসলে আপনার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর একটা টপিক বলার বিষয় বলার জন্য। তো এর পরবর্তীতে আপনার কাছে আরো আসবো আমরা প্রশ্নে। তো এরপরে আমরা আর কি প্রশান্ত কুমার বর্মনের কাছে যাব। প্রশান্ত কুমার বর্মন, আপনি কি শুনতে পাইতেছেন আমার? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, প্রশ্ন করতে পারি। তো প্রশান্ত কুমার বর্মন, আপনি যেহেতু বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে, এবং কি সঙ্গীত বিভাগে, তো আপনার কাছে এখন আমরা যাব আর কি যে প্রশ্নটা যাব সেটা হইতেছে টপিক আমাদের সাংস্কৃতিক পরিবেশ ও নাগরিকের দায়িত্ব নিয়ে যে পর্বটা। তো সেখান থেকে আপনাকে প্রশ্নটা করি যে আসলে গান, আপনি তো গান বিভাগ সঙ্গীত বিভাগে পড়াশোনা করেন, তো গান, নাটক বা লেখালেখি কিভাবে মানুষের খারাপ চিন্তা ভাবনাকে বদলাতে সাহায্য করে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ এত সুন্দর সংস্কৃতিমূলক প্রশ্ন করার জন্য। তো আমাদের বর্তমান সমাজে এটার গুরুত্ব খুবই অপরিসীম বলে মনে করি, কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে দেখা গেলে আমাদের সংস্কৃতিকে ধারণ করার থেকে সেটা থেকে মানুষ দূরেই বেশি চলে আসতেছে, এবং কি সেটা হচ্ছে বিভিন্ন আমাদের ধর্মীয় কারণ বলেন, আর সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে বলেন, রাজনৈতিক বলেন, বিভিন্ন কারণে আমাদের সংস্কৃতি, আমাদের যে পরিবেশ, সংস্কৃতির যে পরিবেশ, সেখান থেকে আমরা অনেক দূরে আসছি। তো গান, নাটক ও লেখালেখি, এই তিনটা জিনিস, এগুলো অবশ্যই আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে। আর সংস্কৃতি হলো মানুষের আত্মার দর্পণ, আমাদের আত্মার আয়না, যেটা যেখানে আমরা হচ্ছে পুরো এই দুনিয়াকে দেখি, পুরো বিশ্বকে আমরা দেখতে পাই। তো সেখানে গান, নাটক ও লেখালেখি যদি আমি বলি, আপনার একটি ভালো গান বা নাটক মানুষের মনের একটি মানে ভেতরের সহানুভূতি ও মানবিক বোধকে জাগিয়ে তোলে। আর একটা একটা মানুষকে যদি বলি যে হিংসা বা বিভিন্ন সংস্কৃতি, সহিংসতা ভুলে ভালোবাসতে শেখায়, এগুলো একমাত্র সম্ভব বা আমাদের সংস্কৃতি, যেটা আমরা বলতে পারি গান, নাটক বা বিভিন্ন লেখালেখি। আমরা বিভিন্ন গান দেখি, আমাদের যে লালন গীতি যদি আমি বলি, লালন গীতির মধ্যে মানুষের মনুষ্যত্বকে নিয়ে বেশি কথা বলা হয়েছে, এবং কি আহ, মানুষের সবার সবার উপরে যে মানুষত্ব, সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে লালন গীতিতে। তো এই জন্যই বলবো যে আসলে গান, একটা একটা যে কোনো গান আমাদেরকে মনের আত্মার শান্তি যোগায়, আত্মার খোরাক যোগায়। তো এবং কি একটা নাটক, আমরা যখন হচ্ছে বিভিন্ন নাটক দেখি, আহ, সেখানে আমরা কি কি দেখতে পাই, দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো ঘটে আসতেছে, তো সেগুলোকে তুলে ধরা হয়। তো সেগুলো থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়, এবং আমাদের চিন্তা চেতনা যে বিভিন্ন রকম পরিবর্তন, সেটা নিয়ে আসে। এবং কি আমরা যদি লেখালেখির বিষয় বলি, আহ সাহিত্য, আসলে বাংলার মূল একটা হচ্ছে জায়গায় হচ্ছে সাহিত্য। সাহিত্য ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। সাহিত্য থেকেই দেখা যায় যে আমাদের গানের উদ্ভব। এই জন্য সাহিত্যটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, এবং কি আমাদের বেশি বেশি সাহিত্য নিয়ে গবেষণা করা উচিত, লেখালেখি করা উচিত। তাহলে আমরা হচ্ছে এই বাংলার যে সংস্কৃতি, সেটাকে ধারণ করতে পারবো, এবং কি গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে আমরা আমাদের যে মানবিক চেতনা, সেটাকে জাগ্রত করতে পারবো। আমাদের বাংলাদেশ একটা সংস্কৃতিময় দেশ হয়ে উঠবে, এবং কি সবার মন সেভাবেই জাগ্রত হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রশান্ত কুমার বর্মন। হ্যাঁ, অরণ্য অধিকারী, আপনি অনেক কিছু বলতেছেন। হ্যাঁ, সাহিত্যে আসলে অনেক রস আছে, ধারণ করা উচিত। সাহিত্য অনেক কম। তো ধন্যবাদ। তো এরপরে প্রশ্ন আমি আর কি অরণ্য অধিকারীর কাছেই যাব। আসলে অরণ্য অধিকারী, আপনার কাছে এই প্রশ্নটা পরবর্তী রাখতেছি। তো পরিবেশ রক্ষা করা আমাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে। তো আপনি কি মনে করেন যে আসলে আমাদের গাছ লাগা বা বৃক্ষরোপণ করা, এইটা আসলে আমাদের মধ্যে সামাজিক সচেতনতা কিবা তৈরি করে কিনা একটা গাছ লাগানো? ব্যক্তিগত সম্পদ নয়, এটা কিন্তু মূলত সবারই একটা সম্পদ বলা চলে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, গাছ লাগানো, এবং পরিবেশ রক্ষা করা সবার দেশের মধ্যে যে কিন্তু পরিবেশ অনেক হচ্ছে, যেমন এই পরিবেশ রক্ষার কথাটা যদি আপনি জটিলের সাথে কমিউনিকেট করে নিয়ে আসেন, ঠিক আছে, তাহলে এখন মেয়ের আর কি একটা হচ্ছে যে যখনই মেয়ে হবে গাছ লাগাবে, ওই 3-4টা গাছ বড় হবে, আর তাকে দুটো হিসেবে দিবে। কিন্তু এই বিষয়ে একটা খেয়াল করতেছি যে মেয়ে হইলেই ওই 3-4টা গাছ নিয়ে আসলো, লাগাইলো, মেয়ের জন্য রাখলাম,
মেয়ে না, লাগানোর জন্য যৌতুক নাকি কাজে লাগাবে, মানে এরকম পরামর্শ মানুষের মধ্যে। এবং কি আমি এটা নিজে চাইলাম আমার মেয়েকে দিব বলে, এবং ভাবেন আসলে হচ্ছে আমাদের গাছ পায়, ঠিক আছে, গাছ আপনি বিক্রি করবেন, গাছ বড় হবে না, যে গাছ অবশ্যই আমাদের অনেক উপকারে আছে, এবং যে গাছ আমাদের মানে বৈজ্ঞানিক ভাবে, আমি যেহেতু দলীয় বিষয়ে কথা বলছি ব্যাখ্যাতে আছি। আসলে গাছ আমাদের আছে যে যেটা বললাম আর কি, যে মেয়ে হইলেই গাছ লাগাচ্ছে, এবং কিন্তু বিয়ের সময় আবার ধরেন যে মেয়ের বিয়ের সময় তিনটা তিনটা সর্বোচ্চ হবে 3 থেকে 4 লাখ হবে 3টা গাছ, কিন্তু তার মেয়ের জন্য যৌতুক লাগতেছে কত, 10 থেকে 12 লাখ, ধরলাম 10 থেকে 12 লাখ। এখন 12 লাখ টাকা সে ম্যানেজ করবে, তার যে সম্পত্তি, তার যে আবার গাছ আছে সেটা বিক্রি হচ্ছে, সে গাছ বিক্রি করতেছে কিন্তু গাছ লাগাচ্ছে না। এতে এতে করে কি হচ্ছে, আমাদের সমাজের ক্ষতি হচ্ছে, প্লাস যৌতুকের হাজিরা যৌতুকের হারটাও কিন্তু দেখতেছি। সেক্ষেত্রে যে আমাদের পরিবেশ রক্ষায় অবশ্যই গাছ উচিত। আর দেখতে না এটা একবার রাষ্ট্রের সম্পদও বলে। হ্যাঁ, অরণ্য অধিকারী, আপনি কি শুনতে পাইতেছেন আমার? বল। হ্যাঁ, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য রাখার জন্য। আসলে আমাদের পরিবেশ রক্ষার্থে এটা আমাদের কারো পরিবেশ রক্ষা কিন্তু আমাদের কারো ব্যক্তিগত কাজ না, এটা সবার কাজ। তো আমাদের নিজস্ব উদ্যোগ থেকে আসলে আমাদের পরিবেশ সচেতনতা দিয়ে কাজ করা উচিত। যেহেতু আমাদের বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যেটা ভয়ঙ্কর রূপে আকার ধারণ করতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের সকলের উচিত গাছ লাগা এবং কি পরিবেশের বন জঙ্গল রক্ষা করা, যাতে করে আমরা একটা সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল পরিবেশে বসবাস করতে পারি। তো ধন্যবাদ অরণ্য অধিকারী আপনাকে। তো এরপরে আমি প্রশ্ন ঋতু রানীর কাছে যাইতেছি। ঋতু রানী, আপনি শুনতে পাইতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ ঋতু রানী, আমরা এখন আমাদের শেষ পর্বতে আর কি চলে আসছি। তো আমি আপনার কাছে প্রশ্ন রাখি যে আমাদের শিক্ষা ব্যবস্থা কি, আপনি কি মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের একজন সুন্দর নাগরিক এবং কি সচেতন নাগরিক হিসেবে তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে গুরুত্বপূর্ণ? কি মনে করেন আপনি এই প্রশ্নের ক্ষেত্রে? ওকে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আর সত্যি বলতে, একটা জাতির হচ্ছে সব থেকে বড় যে শক্তি সেটা হচ্ছে শিক্ষা। এখন শিক্ষা ব্যবস্থাটা একটা জায়গায় সব থেকে বড় হাতিয়ার হতে পারে। তো আমার দিক থেকে আমি প্রথমে যদি এক কথায় বলতে চাই, তাহলে বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা চালু রয়েছে সেটা আমি কেন, মানে সবাই এই কথাই বলবে যে না, সেটা পর্যাপ্ত নয় আমাদের জন্য, আমাদের সচেতন করে তোলার জন্য, কিংবা আমাদের হচ্ছে দক্ষ করে তোলার জন্য। আমাদের পড়াশোনাটা দেখা যাচ্ছে যে তাত্ত্বিক বিষয় শুধু থাকছে, সেটা বইয়ের পড়ার মধ্যে। আমরা কোনো কিছু নিয়ে একটা সচেতন হব, কিংবা আমরা পড়াশোনা করছি ঠিকই, আমরা এটা সম্পর্কে জানছি, ওটা সম্পর্কে জানছি, আমরা বাল্য বিবাহ করতে দেওয়া যাবে না, আমরা যৌতুক নেওয়া যাবে না, কিংবা আমাদের এই স্কিলটা শেখার লাগবে, আমরা সবকিছু বইয়ের মধ্যে করছি, কিন্তু এটা আসলে বাস্তবিকভাবে কতটা প্রয়োগ করতে পারছি সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় দেখা যায় যে সেই কারিগরি ব্যাপারটা কিংবা প্র্যাকটিক্যাল যেই ব্যাপারটা সেটা আসলে নাই, যার কারণে একজন স্টুডেন্ট পূর্ণাঙ্গভাবে শিক্ষিত হচ্ছে না। মানে বলা যায় যে এখানে আমি, মানে আমার ভাষায় বলি যে আমি ওখানে অর্ধেক শিক্ষিত হচ্ছি, কারণ আমি একটা বিষয়ে জানলাম, সেটা শুধু আমি ওই যে খাতা কলমে শুধু জানলাম, কিন্তু এটা আমি কোনোদিন হাতে প্র্যাকটিক্যালি কোনোদিন করে দেখলাম না। তাহলে সেটা আমার সম্পূর্ণ জ্ঞান হলো কিভাবে, এবং এটা আমাকে পরবর্তীতে স্কিল কিভাবে করলো। এখন দেখা যাচ্ছে যে বর্তমানে এআই প্রযুক্তির দেশ, তো সবাই এইটাতে বেশি একটু ফোকাস করছে। এখন আমাদের পড়াশোনার বিষয় আছে, ঠিক আছে, আমরা একটা সরকারি জব করব, সেখানে আমাদের আহ তথাকথিত বিভিন্ন বই পড়তে হবে, পড়াশোনা করতে হবে, সেই হিসেবে আমি পাবো। কিন্তু তার পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে আমাকে ওই যে ডিজাইন, বিভিন্ন ধরনের কোডিং, তারপর হচ্ছে মানে আরো বিভিন্ন ধরনের যে সাইড, ভিডিওগ্রাফি, এডিটিং, এগুলা বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে, এবং এক ক্ষেত্রে বলা যায় যে এগুলা একজন মানে মানুষের চাকরির ক্ষেত্রে একটা হুমকি স্বরূপই হয়ে গেছে। তো এই যে বর্তমানে বিষয়গুলো, মানে যুগ চেঞ্জ হচ্ছে,
আমাদের সবকিছু পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তিত হচ্ছে এবং সেই অনুযায়ী যুগোপযোগী আমাদের শিক্ষা দরকার, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই যুগোপযোগী শিক্ষাটা আসছে না। আমরা শুধু সেই প্রাচীন ধ্যান ধারণা থেকে এখনো সেই তাত্ত্বিক বিষয়ে মুখস্থ পড়া এখনো পড়ে যাচ্ছি। আমাদের প্র্যাকটিক্যাল বিষয়ে কোনো ধারণা নেই, কোনো জ্ঞান নেই, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ হচ্ছে না, এটা অসম্পূর্ণই থেকে যাচ্ছে। এবং এটা আমাকে একজন দেশের দক্ষ নাগরিক করে তুলছে না। আমি যদি এখন কিছু করতে চাই সেটা আমাকে নিজ জ্ঞানে সজ্ঞানে করতে হবে, কিন্তু এক্ষেত্রে একটা রাষ্ট্রের দায়িত্ব থাকে যে আমার দেশের নাগরিকদের আসলে হচ্ছে আমাকে সুশিক্ষিত করতে হবে, স্বশিক্ষিত করতে হবে, এবং প্রতি ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে আমাকে ডিজিটাল মার্কেটিং এ তাকে হচ্ছে দক্ষ বানাইতে হবে, কম্পিউটারে তাকে স্কিল দিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এই সুযোগটা আমরা পাচ্ছি না, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ হচ্ছে না। এবং বর্তমানে যেটা চলছে, যে শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে প্রচলিত, সেটা আমাদের জন্য সম্পূর্ণ না, আমাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে না। এবং এই শিক্ষা ব্যবস্থাটা পাল্টানো অত্যন্ত জরুরি। এবং দেখা যাবে যে সামনের যুগে বর্তমান ধারায় যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে, এটা যদি এখনো থেকেই যায়, সামনে আমাদের নানা ধরনের অসুবিধার মুখে পড়তে হবে। এমন না যে মানুষ চুপ করে বসে আছে, এআই টুলস এর ব্যবহার কিছু শিখছে না, বাট শিখছে। এটা যদি প্রাতিষ্ঠানিক ভাবে নিয়ে আসা, তাহলে আমার মনে হয় যে আরো আমরা বিস্তৃতভাবে শিখতে পারবো এবং আমাদের অনেক জনগোষ্ঠী দক্ষ শ্রমিকে পরিণত হবে, এবং পুরা আমাদের এত বৃহৎ একটা মানব যেই জনসংখ্যা রয়েছে, এত ছোট দেশে এত বড় জনসংখ্যা, সেটা একটা মানব সম্পদে পরিণত হতে পারবে। ধন্যবাদ তখন। তো অসংখ্য ধন্যবাদ ঋতু রানী, তো আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। তো ইতিমধ্যে আমাদের মাঝে একজন আর কি কমেন্ট করছে, আপনারা হয়তো কমেন্টটা স্ক্রিনে দেখতে পাইতেছেন, আমাদের দর্শক সারি থেকে আপনারা যারা অতিথি আছেন সবাই, যে উনি এর আগেও একটা কমেন্ট করছিল যে এই গরিবেরা কারা, কি ডাইলে জ্ঞান মারে। তো এই আবার উনি একটা কমেন্ট করছে যে অনুপম নাম আইডির, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 50 লাখ টাকা যৌতুক নিমু, তোরা যতই ভক ভক কর। তো আপনাকে আমি আর কি অসংখ্য সাধুবাদ জানাই আমাদের পক্ষ থেকে। আপনার এই মানসিক চিন্তা ভাবনা অবশ্যই একটা সমাজের জন্য ক্ষতিকর চিন্তা ভাবনা। আপনি যতদূর সম্ভব আপনার একটু চিন্তা ভাবনাটা পরিবর্তন করেন, এবং কি যারা সমাজের উন্নয়ন কিংবা সমাজের ভালো নিয়ে চিন্তা ভাবনা করে, তাদেরকে আপনি উৎসাহ না দিতে পারলে নিরুৎসাহ করবেন না। এবং আপনার এই এমন মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ওনার এর সুদৃষ্টির পরবর্তী আমরা বিজয় আর হোক। কি তবে এই ভূমিকাও আমাদের তথ্যটা দেখে আমি অনেক খুশি। হ্যাঁ, এজন্য একটু ধন্যবাদ জানানোই চাই যে উনি এত কষ্ট করে আসলে আমরা যে এই বিষয়গুলো বলেছি সেটা বুঝে উনি কমেন্টটা করেছেন যে যতই বলেন না কেন নিবে। আচ্ছা, সমস্যা নেই। ধন্যবাদ। তো আসলে আমরা যেহেতু আমাদের আর কি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি একদম, তো আমি আর কি আপনাদের কাছে লাস্ট সবার কাছে প্রশ্ন রাখবো যে আপনারা আর কি আপনাদের লাইভটা যারা দেখতেছে এবং কি আমাদের অনুষ্ঠান যারা প্রায় দেখে থাকেন সচরাচর, তো আপনারা আর কি ওনাদের উদ্দেশ্যে এক লাইন করে আপনাদের আর কি, বা এক দুই লাইন করে আপনাদের পরামর্শ দিয়ে যাবেন, যেটা আর কি আমাদের সমাজের উন্নয়নের ক্ষেত্রে বা ভবিষ্যতে কাজে লাগে, এমন কিছু পরামর্শ যে আপনারা কি মনে করেন একটু আপনারা যদি দিতেন। তো এর আগে আর কি আমি অরণ্য অধিকারীর কাছে যাই, যেহেতু অরণ্য অধিকারী, শুনতে পাইতেছি অরণ্য অধিকারী? প্রশ্নটা অরণ্য আরেকবার বলা যাবে? অধিকারী, হ্যাঁ, অরণ্য অধিকারী নিশ্চয়ই। তো হ্যাঁ, আসলে আমাদের যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসি আমাদের অনুষ্ঠানের, তো আপনার আর কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে আপনার শর্ট করে 2-3 লাইনের মধ্যে আপনার সংক্ষিপ্ত একটা পরামর্শ দেন, যেটা আর কি আমাদের ভবিষ্যৎ কাজে লাগতে পারে বলে আপনি মনে করেন, এমন একটা পরামর্শ। সমাজ সমাজ পরিবর্তন, আসলে আমি যে জিনিসটা করি সমাজ পরিবর্তন গোষ্ঠী বা নিজের মানসিকতা থেকে আগে নিজেকে পরিবর্তন, নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে। এবং কি আমাদের আশেপাশে বেশি করে না পারেন, আপনি আপনার রিলেটিভ বাদ দেন, আপনার কাজিন, হ্যাঁ তো ভাই আপনার কাজ পরিবর্তন করতে পারেন,
আমি আশা করি যে আমাদের সমাজ একটা একটা সিরিয়াস বলে মনে করি আর কি। তো ধন্যবাদ অরণ্য অধিকারী। তো এরপরে আমি ঋতু রানীর কাছে যাব একই প্রশ্ন নিয়ে। আসলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিংবা আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি আপনার শেষ পরামর্শ এবং আপনার একটা পরামর্শ বা বার্তা দিন, যেটা আর কি আমাদের তরুণ প্রজন্ম কিংবা আমাদের যারা দর্শক লাইভে দেখতেছেন তাদের উদ্দেশ্যে ভবিষ্যতে ভালো কাজে লাগে বলে আপনি মনে করেন, এমন একটা পরামর্শ দেন। ধন্যবাদ খোকন। আমি আসলে শেষের দিকে একটাই কথাই বলতে চাই যে আমাদের আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা। তো প্রতিটা নাগরিকের, প্রতিটা দেশের একজন মানুষ হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত এই দায়বদ্ধতা গুলা হচ্ছে নিজে মেনে চলা, এবং সবার আগে উচিত নিজে সচেতন হওয়া। আপনি নিজে সচেতন হন, নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান, অন্যের ক্ষতি করা বাদ দিন, নিজের সফলতা সফল হওয়ার জন্য যা যা কিছু করা দরকার সেটা করুন। অন্যকে ছোট করবেন না। অন্য কেউ কিছু ভালো করছে তাকে উৎসাহ দিন, উৎসাহ দিতে না পারলে আপনি চুপ করে থাকুন। সবসময় কথা হচ্ছে যে আপনার নিজে থেকে পরিবর্তন আনুন এবং শারীরিকভাবে দেশের, সমাজের, পুরো রাষ্ট্রের মঙ্গল করুন। ধন্যবাদ। হ্যাঁ, তো ধন্যবাদ ঋতু রানী আপনার পরামর্শটি দেওয়ার জন্য। তো এরপরে আমি আর কি প্রশান্ত কুমার বর্মনের কাছে যাব। তো উনি আর কি আমাদের শেষ পর্যায়ে কিছু কথা বলতে চাইছেন এবং অ্যাড করতে চাইছেন, তার কথা আমরা আর কি শুনে আমাদের আর কি আজকের প্রোগ্রাম শেষ করব। তো প্রশান্ত কুমার, আপনি আপনার পরামর্শ বা আপনার মন্তব্য রাখতে পারেন এখন। ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মুভমেন্ট এগেইনস্ট ডাউরি সংগঠনের প্রতি, এবং আমাদের আজকের সঞ্চালক খোকন বর্মনের প্রতি, আজকে আমাদেরকে সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি একটি কথা অ্যাড করতে চাইছি যে আমি একজন আদিবাসী মানুষ। আমি প্রশান্ত কুমার বর্মন। আমি একজন আদিবাসী মানুষ, এবং কি আমাদের বাংলাদেশের আমাদের কোচ জাতি, যেটাকে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় রাজবংশী, বর্মন বিভিন্ন নামে চিনি। আমাদের যে কোচ জাতি আছে, তো কোচ জাতির মধ্যে আমাদের সামাজিক যে ব্যাধিগুলা, আজকে যেগুলো আলোচনা হইলো, যে মোক্ষম যে বিষয়গুলো, যে যৌতুক থেকে শুরু করে আরো মানে তরুণদের সামাজিক বিভিন্ন রকম ব্যাধি, তো সেগুলো বেশি দেখা যায়। তো এই জন্য আমি চাইবো আমার জাতির যে মানুষগুলো আছেন, যে যারা শিক্ষিত সমাজ আছেন, তারা সচেতন হন, সচেতনতা তৈরি করুন, যাতে হচ্ছে মানে আমাদের এই জাতির মানুষগুলো আহ, বাংলাদেশের যে বাঙালির যে মূল ধারা, সেটাতে খুব দ্রুতই আসতে পারে। এবং কি আজকে যারা দর্শক ছিলেন, আমরা অনেক ছোট মানুষ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ছোট মুখে হয়তো বা অনেক বড় কথা বলে ফেলতে পারি। আশা করব আমাদের যে যদি কোনো কিছু কিছু বলে থাকি সেটা গ্রহণ করার জন্য। এবং কি আমার শেষ কথা থাকবে, আমরা হচ্ছে অবশ্যই যদিও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্ব, তো আমরা প্রযুক্তি দাস হবো না কখনো। এবং কি ভার্চুয়াল যে জগৎ, সেখান থেকে সেখানে সেখান থেকে যতটুকু সম্ভব আমরা দূরে থাকবো। দূরে থাকবো বলতে খারাপ জায়গা থেকে দূরে থাকবো, এবং কি মানুষ ও প্রকৃতির সাথে একটু সম্পর্কটা বেশি বাড়াবো। ধন্যবাদ। তো ধন্যবাদ প্রশান্ত কুমার বর্মন আপনার সুন্দর বার্তাটি দেওয়ার জন্য। আসলে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে ধরতে গেলে কোচ রাজবংশী বর্মন জাতিগোষ্ঠীর মধ্যে এই যৌতুক প্রচলনটা দিন দিন বৃদ্ধি পাইতেছে। এটা অবশ্যই নিরসনের দরকার এবং কি একটা ভালো উপায় খুঁজে বের করা প্রয়োজন। সময়ের সাথে আর কি আমাদেরও চিন্তা ভাবনা পরিবর্তন করা প্রয়োজন মনে করি। তো আসলে আমরা শেষ পর্যায়ে যেহেতু চলে আসি, আমাদের সবকিছু সব মন্তব্য বক্তব্য এখান থেকে আজকের অনুষ্ঠান শেষ হইতেছে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা উপস্থিত ছিলেন এবং কি আমাদের যারা অতিথি আছে এবং কি যারা অনলাইনে এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ মুভমেন্ট এগেইনস্ট ডাউরি সংগঠনের পক্ষ থেকে। এবং আপনারা অবশ্যই আমাদের ভুল কোনো কিছু হয়ে থাকলে বা ভুল কোনো কিছু বলে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা আমাদেরকে সুন্দর পরামর্শ বা উপদেশ দিতে পারেন, যেটা আসলে আমাদের ভবিষ্যতে আরো ভালো কাজে লাগাতে পারি আমরা। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছিলেন এবং কি আমাদের উপস্থিত দর্শক যারা এতক্ষণ আমাদের
সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানের জন্য, এবং কি যারা আমাদের অতিথি হিসেবে ছিলেন, তো তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ মুভমেন্ট এগেইনস্ট ডাউরি সংগঠনের পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা রাখবো আপনারা আরো আমাদের পরবর্তীতে বিভিন্ন টক শোতে আসবেন, উপস্থিত হবেন এবং আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং একটা মার্জিত অনুষ্ঠান করে তুলবেন। তো এখানেই আমি তাহলে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করি। ঠিক আপনারা আছে, ধন্যবাদ, সবাই নমস্কার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো নমস্কার থাকবেন। সবাইকে। ভাই, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।